সবকিছু ঠিক থাকলে লাস্ট উইকে শেষ হয়ে যেত, কিন্তু প্রত্যেকবারই খুব ফাস্ট শেষ হয়েছে, লাস্ট মোমেন্টে আমরা একটু ঝুলে যাই। তো সেখানে দাঁড়িয়ে তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়াটাই বেটার অপশন ছিল। সে 10 তারিখের মধ্যে শেষ করবো, আজকে 17 তারিখ হয়ে গেল। তো লাস্ট সপ্তাহটা বেশ কিছু ঝামেলার মধ্যে আমরা আটকে ছিলাম, ইন্টারনাল অ্যাসেসমেন্টস এবং আরও বেশ কিছু অন্য ঝামেলাও ছিল। তো আজকে আমি তোমাদের থিওরি পার্টটা শেষ করে দেবো, আমাদের সিআই এর আর খালি ফাজি সেটটাই বাকি রয়েছে। তো তারপর যদি আমরা এক্সট্রা সময় পাই আমরা আর একটু আজকে প্রলগ নিয়ে আলোচনা করব। আর একান্তই যদি না হয় আমাদের আগামীকাল সকাল এবং শুক্রবার সকালে, এই দুটো শুক্রবার বিকালে এই দুটো ক্লাসে আমি তোমাদের প্রলগ শেষ করব, আর তারপরে একটা ক্লাসে কোয়েশ্চেন সলভ করিয়ে দেবো। তো মোটামুটি আরেকটু সময় আমাকে দিতে হবে। তো চেষ্টা করছি এই সপ্তাহের মধ্যেই আমরা শর্ট আউট করে ফেলতে পারি কিনা। তো হোপফুলি তোমাদের বাকি সাবজেক্টগুলো তোমরা মোটামুটি প্রিপেয়ার্ড হচ্ছ। তো যারা আজকে লাইভ ক্লাস অ্যাটেন্ড করছে না অবশ্যই রেকর্ডিং ফলো করবে। প্যারালালি এটাও গতদিন প্রচণ্ড টেনশনের ব্যাপার হয়েছে, তোমাদের কারোরই প্রেজেন্টেশন আপ টু দ্য মার্ক হয়নি। তো ফার্স্ট টাইম এরকম হলো আমাদের, পুরো এত বছর ধরে যতবার প্রেজেন্টেশন আমরা করিয়েছি। তো এটা নিয়ে কি করা যায় পরবর্তীকালে ভাববো। এখন আর আগে আমাদের মেইন টপিকগুলো শেষ করে নিই, ঠিক আছে? দেখো, ফার্স্ট একটু ফাজি সেট কাকে বলে একটু গল্প শুনে নি। প্রথমে একটা কথা বলে রাখি, ফাজি সেট এখন একটা রিসার্চ পেপার। তো মার্কেটে এর জন্য খুব তুমি কনক্রিট বই পাবে না ফাজি সেটের উপরে। তো সোজা কথা বলতে এআই মানে কি, আমাদের কাছে ধরো প্রপার নলেজ নেই, মানে আমরা আনসুপারভাইজ ডেটা নিয়েও কাজ করছি, সুপারভাইজ ডেটা নিয়েও কাজ করছি। তো আমাদের কাছে ধরো র ডেটা প্রচুর আছে, তার মধ্যে থেকে আমাদের অ্যাজাম্পশন করে আইদার তোমার সঠিক ডেটা খুঁজে বের করতে হচ্ছে, অথবা আমরা তোমার ফর্মুলেটেড ডেটা সেট তৈরি করছি। তো এটাকে আমরা আনসার্টেন সেট হিসেবে আইডেন্টিফাই করতে পারি। তো যদি আমরা ম্যাথের ভাষায় ফাজি সেটকে আইডেন্টিফাই করি, তো ফাজি সেটকে কিন্তু অনেক সময় অনেক বইতেই আনসার্টেন সেট হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে, ঠিক আছে? তো সোজা কথা বলতে ম্যাথমেটিক্যালি আমরা ফাজি সেটের ডেফিনেশন কিভাবে আইডেন্টিফাই করতে পারি, এটাকে বলা হয় ফাজি সেটস আর দ্য এলিমেন্টস অফ ডিগ্রি অফ মেম্বারশিপ, ঠিক আছে? তো আমরা জানি একটা সেটে যারা তোমার এলিমেন্ট অ্যাটাচ রয়েছে তাদেরকেই বলা হয় সেই সেটের মেম্বার। তোমরা অলরেডি পাইথনও মেম্বারশিপ ফাংশন দেখেছো। ধর আমি যদি আজকে আমরা যে কজন ক্লাসে আছি সেখান থেকে এটাকে যদি একটা সেট হিসেবে ধরে নিই, তো আমরা বলে নিতে পারি সেখানে অঙ্কনা, অর্পিতা, সৃজয়ী সবাই হলো গিয়ে তোমরা এই সেটের মেম্বার। দ্যাট মিনস তোমরা মেম্বারশিপ ফাংশন আইডেন্টিফাই করছো, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে আমরা বলতে পারি এই সেটের ডিগ্রি হলো তোমার একটা সার্টেন ডিগ্রি ক্যারি ফরওয়ার্ড হতে পারে। ধরো সবাই আমরা এখানে অ্যাটেন্ড করছি, তাহলে এখানে ডিগ্রি বলতে পারি ডিগ্রি 4। তো ফাজি সেটও এমন একটা সেট যেটা বেসিক্যালি কোনো একটা মেম্বারশিপ সেটের এই ডিগ্রিটাকে আইডেন্টিফাই করতে আমাদের সাহায্য করে। তো ফাজি সেটের জন্ম কিন্তু আজকে না, কিন্তু পরবর্তীকালে ফাজি সেট নিয়ে অতটা তোমার আলোচনা হয়নি বলেই এটা এখনো রিসার্চ পেপার হিসেবে রয়ে গেছে। এটার জন্ম 1966 1965 এই সময় বেসিক্যালি। তো জেডা বলে একদম জেডা না, জাডে, মোস্ট প্রবাবলি JEDAH বা এই জাতীয় কি একটা নাম হবে। তোমরাও যদি উইকিপিডিয়া বা গুগলে সার্চ করো তোমরা দেখতে পারবে নামটা জাডে অথবা জেডা কিছু একটা নাম হবে। তো উনি সবার আগে তোমার সেটের একটা নোশন অথবা এক্সটেনশন হিসেবেই তোমার এই ফাজি সেটের কথা মেনশন করেন তার পেপারে, ঠিক আছে? তো পরবর্তীকালে এটা নিয়ে তোমার গবেষণা করা শুরু হয়। তো আমি ফাজি সেটের বেশ কিছু নোট তোমাদের ফরওয়ার্ড করেছি, আমরা সেগুলো নিয়ে একটু আইডেন্টিফাই করব। তো সোজা কথা বলতে একটা সেটের এলিমেন্টের মেম্বারশিপ ডিগ্রি অথবা ডিগ্রি অফ মেম্বারশিপকেই বেসিক্যালি তোমার সোজা কথায় ফাজি সেট হিসেবে আমরা আইডেন্টিফাই করি, ঠিক আছে? এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটার তো অনেক তোমার রয়েছে, ক্লাসিফিকেশন রয়েছে। তার মধ্যে ক্লাসিফিকেশন না, ক্যাটাগরি রয়েছে। তার মধ্যে ক্লাসিক্যাল সেটকেই কিন্তু বেসিক্যালি তোমার ফাজি সেট হিসেবে আইডেন্টিফাই করা হয়, ঠিক আছে? তো তার জন্য আমাদের বেশ কিছু ক্যারেক্টারাইজেশন ফাংশনও ইউজ করতে হয়। তো এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব, আমাদের যে নোটগুলো রয়েছে আমি সেখানে তোমাদের দেখাবো, ঠিক আছে? তো চলো এবার একটু আমাদের নোটগুলো নিয়ে আলোচনা করি। তো একটু বেসিক ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করলাম ফাজি সেট কাকে বলে। তো আরেকটু কথা একটু বলে রাখি, এগুলো হয়তো নোটেও পাবেন, একটু তোমরা লিখেও রাখতে পারো। সোজা কথা বলতে যখন আমাদের কাছে কোনো নলেজ আনসার্টেন পুরোপুরি অথবা তোমার ক্লিয়ার না, এই জিনিসটাকে আমরা তখন ধরো অনেক জায়গায় যদি কোনো একটা ধরো তুমি গাড়ি করতে কোথাও যাচ্ছ, ধরো পাহাড়ি এলাকাতে দেখবে তোমার গাড়ির কাছে অনেক সময় কুয়াশা পড়ে, বলে আমরা সামনের রাস্তাটাকে পরিষ্কারটা দেখা যায় না।
এই জিনিসটাকে আমরা ফাজি হিসেবে আইডেন্টিফাই করি। তো সোজা কথা বলতে ফাজি ওয়ার্ডটার মানেই হলো দ্যাট আর নট ক্লিয়ার, ঠিক আছে? তো অনেক সময় আমরা কি হয়, যখন আমরা কোনো রিয়েল লাইফ প্রবলেম নিয়ে কাজ করি, সেটা আমরা ডিসাইড করে উঠতে পারি না সেটা ট্রু অ্যান্সার দেবে না ফলস অ্যান্সার দেবে, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে আহ, এই ট্রু আর ফলসের মধ্যে সে কি করতে পারে, অনেক তোমার ইন্টারমিডিয়েট ভ্যালু জেনারেট করে উঠতে পারে, যে নেয়ার ট্রু নেয়ার ফলস। তাও তো একটা কল এসেছে, অ্যাটেন্ড করে নি। হ্যালো। হ্যাঁ, আচ্ছা। তো যেখানে দাঁড়িয়ে আমরা এখানে একটা ফ্লেক্সিবল, আবার ফোন আসছে, দাঁড়াও। আচ্ছা, তো সেখানে দাঁড়িয়ে যখন আমরা ফাজি সেট নিয়ে আলোচনা করি, ফাজি সেট বেসিক্যালি এই যে ট্রু আর ফলস, যেটাকে আমরা বাইনারি ভ্যালু তোমার 0 আর 1 হিসেবে আইডেন্টিফাই করতে পারি। তো তার ভিতরে ধরো অনেকগুলো ফ্লেক্সিবল ভ্যালু আইডেন্টিফাই করে দিতে পারে আমাদের, যেটা আমাদের হয়তো সেই প্রবলেমের বেস সলিউশনের দিকে নিয়ে যাবে। যেমন কিরকম হতে পারে, নেয়ার ট্রু, নেয়ার ফলস, তো অথবা তোমার নট সাচ ট্রু, তো এরকম নানা রকমের ভ্যালু আইডেন্টিফাই আমাদের করে দিতে পারে, ঠিক আছে? তো এইভাবে বেসিক্যালি আমরা কিছুটা ফাজি সেট সম্বন্ধে ধারণা পেলাম। তো এবার আমরা চলে আসি তোমার কি করে ফাজি সেট কাজ করে। চলো এবার একটু আমি নোটের দিকে এগিয়ে যাই, যে নোটগুলো শেয়ার করেছি, তাহলে তোমাদের পরবর্তীকালে পড়তেও সুবিধা হবে, কারণ অলরেডি ডকুমেন্টসে আমি আর হাতে লিখে নোট করাচ্ছি না, ওগুলো নিয়ে একটু আলোচনা করি। মোস্ট প্রবাবলি গ্রুপে শেয়ার করে দিয়েছিলাম অনেক আগে। তো আজকে মোরলেস আমাদের থিওরির লাস্ট ক্লাস, অলমোস্ট ফেয়ারওয়েল ক্লাসের মতোই, আজকে সব থেকে কম অ্যাটেন্ডেন্স। এমনিতে তোমাদের ব্যাচটা নিয়ে আমি যথেষ্ট, মানে লাস্ট মোমেন্টে এসে প্রচণ্ড অখুশি হয়ে গেছি। প্রথম কথা হলো, যদি পড়াশোনার কথা ভাবি, তোমাদের তো অ্যাটেন্ডেন্সের অবস্থা খুবই খারাপ, এবং এতদিন ধরে যারাও ভালো রেসপন্স করছিলে লাস্ট মোমেন্টে এসে তাদের অবস্থাও দেখতে পাচ্ছি ভালো না। প্রজেক্ট নিয়ে খুব বড় হাই এক্সপেকটেশন ছিল, এবছর প্রজেক্ট সবার আগে শেষ করে দেওয়া হয়েছে তোমাদের, তারপরও প্রেজেন্টেশনের এই অবস্থা। আর ফাইনালি যেটা হলো, কিছুটা যদি আমরা আমাদের স্বার্থের কথাও ভাবি, কারণ তোমরা তোমাদের স্বার্থ ভাবছো, আমাদের একটু ভাবতে হবে। এই বছরই আমরা সব থেকে বেশি ফিনান্সিয়ালি সাফারা তোমাদের ব্যাচ নিয়ে। বারবার করে একটা জিনিস বলে, একটা সিস্টেম চলে, সারা মাস তোমাদের জন্য খাটা হয়, খাটাখাটনি করি আমরা, কত এক্সট্রা ক্লাস দেওয়া হয়। তোমরা বাইরের ব্যাচে যাও, সপ্তাহে 2 দিন থেকে 3 দিনের বেশি ক্লাস দেবে না। তো আমরা যখনই সুযোগ পাচ্ছি তোমাদের সুযোগ দিয়েছি, যাতে কোর্স ঠিকঠাক শেষ হয় না, যাতে কোর্স শেষ হয় দায়ও টিচার নেয় না। অনেক ব্যাচ কলকাতা আছে, খোঁজ নিয়ে দেখতে পারো। তো সেখানে আমরা সেটুকু চেষ্টা করি। তো তোমরা তো জেনে শুনে একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছো, যে সেখানে কিছু ফিনান্সিয়াল ব্যাপার থাকবেই, এখানে এত টিচার অ্যাটাচড আছেন। তো সেখানে দাঁড়িয়ে তোমরা এতবার বলা সত্ত্বেও, এটা অনেকেই যারা দাও ঠিকঠাক মতো, তাদের কিছু বলার নেই। এই লাস্ট মোমেন্টে এসে ডেইলি গ্রুপের ওয়ার্নিং দেওয়া, তার সাথে সাথে ছবি পাঠাচ্ছি যে এ কজন মাত্র ছাত্র দিয়েছে, এটা তোমরা তো সব থেকে সিনিয়র, জুনিয়রদের এত বলা লাগে না, কিন্তু তোমাদের ব্যাচে সমানে রিমাইন্ডার দিয়ে যেতে হয় টিউশন ফি ক্লিয়ার করো। তোমাদের তো বোঝা উচিত এটাও একটা সিস্টেম। আমি দাতব্য চিকিৎসালয় খুলে বসিনি, একটা পুরো সিস্টেম চালাতে হয়। যারা রেকর্ডিং শুনছো সবাইকেই বলা হচ্ছে, আর তো বেশি দিন বাকি নেই, লাস্ট মোমেন্টও কষ্ট নিয়ে শেষ করতে হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে আমি জানি এই গত মাসের রেগুলার কোর্সের টাকা এই মাসে পাচ্ছি না, সেখানে এই মাসে যা ক্লাস আছে সেটা টাকা তো পরের মাসে আসবেই না, ছেড়েই দাও। তো সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। তোমরা যদি ঠিকঠাক ক্লাসও করতে, অথবা আমাকে এটাও জানাতে, স্যার আমার ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে, আমাকে ছেড়ে দিন, আমি পারবো না দিতে। প্রচুর ছেলেমেয়েরা এখানে ফ্রিতে পড়ে, তোমাদের বারবার বলা সত্ত্বেও সেটাও বলো না তোমরা। তারপরে একটা এক্সপেকটেশন থাকে প্রত্যেক দিন, এই যে এত সময় দেওয়া হচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে এই সময়টা যদি আমি তাহলে সেই ব্যাচেই দেবো যে ব্যাচে আমি পয়সা বেশি পাবো। কারণ আমাদেরও তো আমাদের জিনিসটা দেখতে হবে। তোমাদের এমনিতেই এত ফ্রি কোর্স সাপোর্ট করা হয়, এত রকমভাবে হেল্প করার চেষ্টা করা হয়, তো তারপরেও তোমরা তোমাদের দিক থেকে হাত বাড়িয়ে দাও না। তো এইভাবে তো সিস্টেম চালানো যায় না। অনেক টিচার কলকাতায় আছেন, খোঁজ নিয়ে দেখো, 5 তারিখের মধ্যে টাকা ক্লিয়ার করতে, নাহলে ব্যাচ থেকে বের করে দেয় বা ক্লাসই বন্ধ করে দেয়। আমরা তাও করি না, তোমাদের কথাই ভাবার চেষ্টা করা হয়। তো সেখানে দাঁড়িয়ে খুব খারাপ লাগে এই জিনিসগুলো। আর টিচারদের দীর্ঘ নিঃশ্বাস, এগুলো বেসিক্যালি ছাত্রদের জন্য খুব একটা ভালো হয় না। যতই পয়সা থাকুক বা না থাকুক, সময়টা তো তোমাদের ইনভেস্ট করা হচ্ছে। তো লাস্ট মোমেন্টে কথাগুলো কোনো ব্যাচেই আমার বলা লাগেনি, কিন্তু এবছর খুব কষ্ট নিয়ে কথাগুলো বলছি। তো যাও দেখো কি হয়, কারণ এখনো তো বেশ কিছু পরীক্ষা রয়েছে। তো
তো এই কষ্টটা তোমাদের উপর গিয়ে পড়ে, সেটাই হলো বড় কথা। কারণ তোমাদের পারফরমেন্সও ভালো না, তোমরা না দিলে পয়সা, না করলে ক্লাস, না তোমাদের পারফরমেন্স। তো সব মিলিয়ে কিন্তু নেগেটিভটা তোমাদের পরীক্ষাতেই পড়বে, যেহেতু প্রজেক্টের ব্যাপার স্যাপার রয়েছে। তো যদি রেজাল্ট খারাপও হয়ে যায়, কেউ আমাকে দায়ী করতে আসবে না। যাও, সবার পরীক্ষা ভালো হোক, কোনো সময় কারো খারাপ চাই না, যদিও কোনোদিনও চাইবও না। সবসময় যেভাবে সাহায্য করার চেষ্টা করেছি ফিউচারও করবো, কিন্তু কিছু কষ্ট তো দীর্ঘ নিঃশ্বাস থেকেই যায়। তো সেই জন্য এই কথাগুলো বলা। আজ অব্দি কোনো ব্যাচে এই কথা লাস্ট ক্লাস আমাকে বলতে হয়নি, ফার্স্ট টাইম আমি বললাম কোনো ব্যাচে। তো আমরা এবার একটু নোটের দিকে ফেরত যাই। এই দেখো নামের লিস্ট দেখো, গত সপ্তাহে 7 তারিখেই, সেখান থেকে এই সপ্তাহে বেড়েছে এই কজন, নিজেরাই দেখো। তো এতগুলো ছাত্র, আর তোমরা যা ডিমান্ড করছো, চেষ্টা করার, সেগুলো করছো। এই জন্য আস্তে আস্তে ইচ্ছাও কমে যায়, সত্যি কথা। এই অনেকেই কোশ্চেন সলভ করে দিন, স্যার এটা পাঠান ওটা পাঠান, হয়তো আমাদের সময় থাকছেও, তারপরেও আমি তাদেরই এখন চেষ্টা করছি যারা রেগুলার, সব ব্যাপারে সিরিয়াস, বোধ পয়সার দিক দিয়ে যারাই, তোমাদের গুরুত্ব তোমরা নিজেরাই কমিয়ে দিয়েছো। তো কিছু করার নেই, কারণ এটা একটা টু ওয়ে সিস্টেম। কলেজে তো তোমাদের ফিস ঠিক মতোই দিতে হয়, নাহলে তো কলেজ ক্লাস বন্ধ করে দেয়, সেটা তো তোমরা জোগাড় করছোই, মোবাইলের রিচার্জ প্রত্যেক মাসে করছোই। তো সেখানে দাঁড়িয়ে, সেখানে এই জিনিসটাও যে গুরুত্ব দিয়ে ভাবা উচিত, সেটা তোমরা ভাবো না। তাহলে টিউশন কেন পড়ছো তোমরা? না পড়লেই পারো, অনেকে তো পড়ে না। অথবা করে দাও, প্রচুর ছেলে ফ্রিতে পড়ছে, আমার কোনো সমস্যা নেই পড়াতে ফ্রিতে। কিন্তু সেটা কারণ তুমি যখনই বলছো যে আমি টিউশন ফি দিয়ে পড়বো, তার মানে তোমার সে ক্যাপাবিলিটি আছে, তোমার উপর বেস করে কিন্তু আমি একটা মাসে হিসাব করছি যে এই টাকা আমার ইনকাম হবে এই সিস্টেম থেকে, তার উপর বেস করে এই প্ল্যানিংগুলো আমার করতে হবে। যখনই তোমরা সেটা না দিচ্ছ, আমার আমাদেরও তো সংসার চালাতে হয়, আমাদের একটা সিস্টেম নিয়ে চলতে হয়, একটা বড় সিস্টেম নিয়ে আমরা চলি। তো সেখানে আমাদের হ্যাম্পার হচ্ছে, নিজেদের পকেটের পয়সা খরচ করতে হচ্ছে। দেখো এখানে ফাজি লজিক তোমার দুটো অবজেক্টের উপর বেস করে ডিফাইন করা। সেটা কি বলা? প্রথম হলো অ্যাজ এ প্রফেশনাল সাবজেক্ট ডেডিকেটেড টু দ্য বিল্ডিং অফ সিস্টেমস অফ হাই কোয়ালিটি, ফর এক্সাম্পল ফাজি কন্ট্রোল। আর আরেকটা কি অবজেক্টের উপর বেস করে ফাজি লজিক কাজ করে, সেটা হলো অ্যাজ আ থিওরিটিক্যাল সাবজেক্ট ফাজি লজিক ইজ সিম্বলিক লজিক উইথ আ কম্পারেটিভ নোশন অফ ট্রুথ developed fully in the spirit of classical logic. It is a branch of many valued logic based on the paradigm of inference under Huygens. তো পরীক্ষার হলে অনেক সময় ফাজি সেট কাকে বলে কোয়েশ্চেন আসে, তোমরা ম্যাথমেটিক্যালি আইডেন্টিফাই করারই চেষ্টা করতে হবে। এখানে যতটা দেখতে পাচ্ছ সেটাই লেখার চেষ্টা করতে হবে। যেহেতু ক্যালকাটা ইউনিভার্সিটি অনেক সময় তোমাদের কনফিউজ করে দেওয়ার চেষ্টা করা হবে। যেমন ফাজি সেটের আরেকটা ইকুইভ্যালেন্ট নাম তোমাদের আমি একটু আগেই বলে দিয়েছি, এটা কোনো সময় ক্লাসিক্যাল সেট অথবা তোমার আনসার্টেন সেট হিসেবে আইডেন্টিফাই করি। এর আরেকটা নাম আছে অনেক সময় ক্রিস্প সেট হিসেবেও আমরা আইডেন্টিফাই করতে পারি। দেখো দেখো ফার্স্ট কথাটাই বলা রয়েছে, যেটা আমি একটু আগে বলেই শুরু করেছিলাম। এ ফাজি সেট ইজ আ সেট হুজ এলিমেন্টস হ্যাভ degrees of membership. Fuzzy sets are an extension of the classical notion of set. দেখো এই কথাগুলো একটু আগেই বলেছিলাম, কিন্তু দেখো সেগুলো এখানে গুছিয়ে লেখা। মোর ম্যাথমেটিক্যালি ফাজি সেট ইজ আ পেয়ার। পেয়ারটা কি? একটা এ আর তার সাথে সাথে মিউ অফ এ, হোয়ার এ ইজ আ সেট অ্যান্ড মিউ এ বিলং টু জিরো আর অনেকটাকে বলছিলাম দুটো ভ্যালুর মধ্যে ক্যারি হয়, জিরো মানে ফলস আর ওয়ান মানে ট্রু। ফর অল এক্স বিলংস টু এ, ইউ এ অফ এক্স ইজ কল্ড দ্য গ্রেড অফ মেম্বারশিপ অফ এক্স, গ্রেড অথবা ডিগ্রি অফ মেম্বারশিপ অফ এক্স। তাহলে জিরো আর ওয়ানের মধ্যে তুমি যতগুলো ইন্টারমিডিয়েট ভ্যালু ক্যালকুলেশন করবে সবগুলি ডিগ্রি অফ মেম্বারশিপ। তো যদি পরীক্ষার হলে হোয়াট ইজ ফাজি সেট বলে কোয়েশ্চেন আসে, আমাদের কিন্তু এই দুটো প্যারা ইনক্লুড করে লিখতে হবে, ফার্স্ট প্যারাটাই আমাদের লিখতে হবে। তো সবাই ফার্স্ট প্যারাটা একবার একটু রিডিং দিয়ে নাও। আর একটা কথা বলার, আজকে অফিসিয়ালি আমাদের থিওরি আমি শেষ করে দিচ্ছি। তো আজকে দিন দাঁড়িয়ে যারা এখনো পড়াশোনা শুরু করোনি বা পড়াশোনা শুরু করো, ফাইনাল সেমিস্টার একটা সাবজেক্টের রেজাল্ট খারাপ হলে কিন্তু আবার তোমাকে পরীক্ষা দিতে হবে। 1 বছর 6 মাস ওয়েট করা মানে পরের বছর গিয়ে আবার সিক্স সেমিস্টারের সাথে দিতে হবে। তো 6 মাস 1 বছর নষ্ট হবে। এটা কিন্তু তুমি ক্যারিয়ারেও পিছিয়ে গেলে, তুমি তোমার সব বন্ধুদের থেকেও পিছিয়ে গেলে এবং জব সেক্টরেও পিছিয়ে গেলে। তো সেখানে দাঁড়িয়ে পরীক্ষায় পাশ করো এবং যতটা পারো বেশি মার্ক নিয়ে পাশ করো। অ্যাবভ 75% মার্ক থাকলে কিন্তু তুমি সব দিক থেকে সিকিওর থাকবে।
আবারও বলছি, লাস্ট সেমিস্টারে কিন্তু প্রচুর মার্ক ওঠে আমাদের সেন্টারে। গত বছর অন অ্যান অ্যাভারেজ মার্ক নেমেছে 8.6 বা 8.5 এরকম কিছু একটা। সব ছাত্র 8.5 এর উপরে লাস্ট সেমিস্টারে পেয়েছে। তারপর আগের সেমিস্টারে ওই অ্যাভারেজকে অনেকে কমে গেছে, সেখানে 9.6 হাইয়েস্ট উঠেছে। তো সেখানে দাঁড়িয়ে এইবারও কিন্তু তোমাদের সামনে একটা বড় অপশন। গতবার সুনেহা হাইয়েস্ট পেয়েছিল 9.6, যাদবপুরে এমসিএ করছে। তো সেখানে দাঁড়িয়ে ও আমাদের জেকার ব্যাচের ছাত্র ছিল, বিবেকানন্দ কলেজের টপার, তোমরা অনেকেই সুনেহাকে চেনো। তো সেখানে দাঁড়িয়ে ইউনিভার্সিটিতেও র্যাঙ্ক করেছিল। তো এবার তোমাদের সামনে সেই পালা। তো সেখানে দাঁড়িয়ে ওরা, ওদের ব্যাচটা কিন্তু গত বছর যে 4টে মেয়ে মিলে প্রজেক্ট করেছিল, সবাই 60-60 পেয়েছিল। ওদের প্রেজেন্টেশন তোমাদের আমি পাঠিয়েওছিলাম, সে সময় বলেছিলাম ওদের ডকুমেন্টেশন সেটাও পাঠিয়েছি। ওদের পরীক্ষার হলে অ্যাপিয়ারেন্স, কনফিডেন্স সবকিছু নিয়েই কিন্তু ওদের আমরা বাধ্য হয়েছিলাম 60-60 দিতে। আমাকে এক্সটার্নালকে বলতেও হয়নি, সে নিজে থেকেই মার্ক দিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে এই বছর কিন্তু যা প্রেজেন্টেশন আমি দেখেছি, একটা সিঙ্গেল ছাত্রের প্রেজেন্টেশনও ভালো হয়নি। এবং তোমাদের প্রত্যেকটা ক্লাসে বারবার করে আমি ভাইবা থেকে কি করে কি কি কোয়েশ্চেন আসবে সেগুলো নিয়েও হিন্টস দিয়েছি, তারপরও সেগুলো তোমরা প্রিপেয়ার্ড হয়ে আসোনি। এত দিন হয়ে গেল, এই বছর সবার আগে প্রজেক্ট হয়েছে। গত বছর ওদের পরীক্ষা জাস্ট 3 দিন আগে মক টেস্ট নিতে পেরেছিলাম, তোমাদের এবার কতদিন আগে মক টেস্ট নিলাম। তো খুবই ওয়ার্নিং সিচুয়েশনে কিন্তু তোমরা আছো। মানে এবার যদি নিজেরা না ঘুরে বের করো, আমাদের বলার দরকার, বলে যাচ্ছি রেজাল্ট খারাপ হলে কিন্তু আলটিমেটলি তোমরাই সাফার করবে। আমার কি, আমার প্রত্যেক বছরই ব্যাচ আসছে, সবসময় তো রেজাল্ট ভালো হয় না সবার। তো সেখানে দাঁড়িয়ে কোনো বছর খুব ভালো রেজাল্ট করবো আমি, কোনো বছর খারাপ রেজাল্ট করবো। এখন সব ছাত্রের রেজাল্ট মিলিয়ে তো আমার রেজাল্ট, কারণ তোমরা আমার কাছে পড়তে এসেছো, আমার সে লাইবিলিটিস রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে তোমাদেরও যেমন সব সেমিস্টারের রেজাল্ট ভালো হয় না, তখন একটা বছর আমারও খারাপ হতে পারে, তার জন্য তার আমার ছাত্র কমবে না। তো সেখানে দাঁড়িয়ে নিজে খারাপ করলে কিন্তু নিজে ফাঁসবে, আর কেউ এইভাবে তোমাদের বলবে না। এরপর যখন ফিউচারে যাবে হায়ার স্টাডিতে, আর কেউ কোনো তো তোমাকে ধমক দিয়ে পড়াতেও বসাবে না, এটা পড়ো সেটা পড়ো এগুলো বলবেও না, কোনো সাজেশনও দেবে না। নিজের সাজেশন তোমাকে নিজে নিয়ে চলতে হবে, কারণ তোমাদের গার্জিয়ানরা তো এইসব সাবজেক্ট নিয়ে পড়েননি। তারা খালি বলতে পারে পড়, ভালো কর, চাকরি পা। কিন্তু এই যে 3 বছর ধরে যতটা চেষ্টা করলাম এক্সপিরিয়েন্স দিয়ে তোমাদের বোঝাতে, তোমাদের ভালো করার জন্য, এরপরে কিন্তু নেক্সট লেভেলে গিয়ে কিন্তু এরকম বলার লোক আর পাবে না। আরো কম্পিটিশন চলে আসবে, বন্ধু বান্ধবের মধ্যেই দেখবে কম্পিটিশন, কে কি করছে তোমাকে জানাবেও না, চাকরির বাজার তোমাকে ধরতে হবে, তো অনেক কম্পিটিশন লাইফে চলে আসবে। তো সেখানে দাঁড়িয়ে লাস্ট মোমেন্টে বলা আজকে লাস্ট থিওরি ক্লাস, এরপরে যদি তোমাদের দরকার পড়ে তাহলেই থিওরি ক্লাস দেবো, সেক্ষেত্রে গ্রুপে লিখবে। আর একইভাবে যা যা কোয়েশ্চেন আটকাচ্ছে গ্রুপে পাঠাবে, সময় যখন হবে সলভ করে দেবো। আর তার সাথে সাথে এখন যদি সবারই পরীক্ষা এসে গেছে, যে স্লটগুলো তোমাদের বন্ধ করছে সেই জায়গায় অন্য ব্যাচ শুরু হচ্ছে। তো তার সাথে সাথে ইন্টার্নশিপের একটা বড় ব্যাপার আমার রয়েছে, 3200 ছাত্রী ইন্টার্নশিপ করাতে হবে, সেটার একটা বড় হেডেক মাথায় রয়েছে। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং চলছে, আমি একটা নতুন জবে জয়েন করছি, পার্ট টাইম জবে, তার সাথে 2 কলেজের চাপ, আমার পিএইচডির চাপ, সব মিলে আমার খুব খিচুড়ি অবস্থা। তো তার মধ্যেও তোমাদেরই সব থেকে আটমোস্ট প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করা হয়েছে পুরো সেমিস্টার ধরে, কিন্তু তোমরা সেটাকে সবাই অ্যাবজর্ব করতে পারোনি। এটা আমার কিছু ফল্ট নেই, আমার কাছে দোষও দিতে পারবে না। তো একটু ক্লাস আমাদের ঝুলেছিল অটোমাটার, তো তোমাদের কাছ থেকে যেহেতু কোনো আর নেগেটিভ রেসপন্স আসেনি, আমি ধরলাম অটোমাটাও ভালোভাবে চলেছে। তো এবার কিন্তু নিজেদের পড়াশোনা করতে হবে, যতটা পারো এই সেমিস্টারে মার্ক বাড়াও। যারা জেকা দিচ্ছ, জেকার জন্য ভালো যতটা পারো প্রিপেয়ার হওয়ার চেষ্টা করো, সেটা তো যতটা পারি চেষ্টা করছি। তোমরা আরও মক টেস্টের কোয়েশ্চেন চেয়েছিলে, আমি গ্রুপে পাঠিয়ে দেবো। তো আমি যেগুলো তোমাদের বেসিক্যালি করাচ্ছি, আমার কাছে অনেক কোয়েশ্চেন ছিল, সেগুলোই আমি সলভ করিয়ে দিচ্ছি বেসিক্যালি, সব অ্যান্সার ওখানে পাবে না। তো মোটামুটি নেটওয়ার্কিং এর তো লাস্ট দিন আমি অনেকগুলো করিয়ে দিয়েছি, 50টার উপরে কোয়েশ্চেন। আমি নেক্সট ক্লাসে তোমাদের আমি তোমাদের গ্রুপে কিছু অপারেটিং সিস্টেমের কোয়েশ্চেন এবং যে টপিকগুলো একদমই টাচ হয়নি আমাদের সিস্টেমে এখনো, আমি সেগুলোর কোয়েশ্চেন পাঠিয়ে দিচ্ছি, তোমরা নিজের আগে সলভ করার চেষ্টা করো। তারপর যেটা যেটা আটকাবে আমি জেকার নেক্সট ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করবো। এই সপ্তাহে জেকারও কিছু ক্লাস দেবো। আর এই সপ্তাহে তোমাদের তো 2টো স্লট থাকছেই, মঙ্গলবার আর শুক্রবার, এই 2টো দিন আমরা তোমার ওই প্রোলগে যতটা পারি শেষ করে নেওয়ার চেষ্টা করবো। আরেকটা ক্লাস দেখে এক্সট্রা আমি এর মধ্যে দিয়ে দিতে পারি কিনা, তাহলে এই সপ্তাহে যদি আমরা প্রোলগটা পুরো শেষ করে নিতে পারি, কারণ আর ক্লাস দিয়েও লাভ নেই, নিজেদের পড়াশোনা করতে হবে এবার, ওটাই ইম্পর্টেন্ট বেশি। তো করো, আর আমি সাথে থাকবো পরীক্ষার আগের দিন অবধি, যার যেখানে দরকার যতই রাগ করি অভিমান করি, কিন্তু তোমাদের তো ছেড়ে যেতে পারবো না। তো সেখানে দাঁড়িয়ে সবসময় সাথে আছে, আর তার সাথে যদি বিবেকানন্দ কলেজে সিট পড়ে আমি ওখানে তো ইন্টারনাল থাকবো, যতটা পারি হেল্প করার চেষ্টা করব। আর বেহালা কলেজে যাদের পড়বে সেখানেও থাকার চেষ্টা করব। আর প্রজেক্টে আমার আন্ডারে যারা গ্রুপ আছো চেষ্টা করবো যাতে সবাই 60 করে পাও। তো সেখানে দাঁড়িয়ে আমার যেটুক সাধ্য আছে আমি চেষ্টা করব। বেহালা কলেজে অনেকটাই আমার হাতে খেলা রয়েছে, কারণ এক্সটার্নালও আমি ঠিক করেছি, প্লাস আমি থাকবো। সেখানে দাঁড়িয়ে তোমাদের চাপ কম, একজনই এক্সটার্নাল আসবে। কিন্তু বিবেকানন্দ কলেজে কিন্তু একটু খেলাটা ঘুরে গেল, 30 মার্ক আমার হাতে আছে, কারণ এক্সটার্নাল আমি ঠিক করেছি।
আরেকজন এক্সটার্নাল তোমাদের জেএম ম্যাম ঠিক করেছে, তো সুতরাং তোমরা কিন্তু একটু চাপে পড়ে গেলে। তো সেখানে দাঁড়িয়ে সরসনা কলেজ থেকে এক্সটার্নাল আসবে, তার নাম বলছি না কারণ অফিসিয়ালি ডিসক্লোজ করা যায় না। তো সেখানে দাঁড়িয়ে তোমরা কিন্তু একটু চাপে থাকলে, আর সেখানে তোমাদের প্রেজেন্টেশন কিন্তু কারোরই ভালো হয়নি। তো কি করবে সেটা দেখো। যদি তোমরা মনে করো আরেকবার মক টেস্ট দেবে, দিতে পারো, এবার আর অফলাইন নেবো না, অনলাইনেই নেব। আর ডকুমেন্টেশন আমি আজকের ক্লাসে আর চেক করবো না, কারণ যেহেতু কেউই অ্যাটেন্ড করো নিশ্চয়ই, তিনজনকে দেখতে পাচ্ছি। তো সবাইকে এটা বলা থাকলো, আগামীকাল সকালের ক্লাসের পরে ডকুমেন্টেশন চেক, না কালকে সকালেও হবে না, আমার বেহালা কলেজে ইন্টার্নশিপের ক্লাস নিতে যেতে হবে, লাইব্রেরি লাইব্রেরির। তো সেখানে দাঁড়িয়ে শুক্রবার রাতে যে ক্লাসটা রয়েছে ওই ক্লাসে আমি তোমাদের ডকুমেন্টেশন ফাইনাল চেক করব, সবাইকে আগে থেকেই বলা থাকলো। কেউ যদি মনে করে যে ফাইনাল ডকুমেন্টেশন চেক করাবে, শুক্রবারের ক্লাসে প্রোলগের ক্লাসের পরে আমাকে দিয়ে চেক করিয়ে নেবে। সবাই হোপফুলি রেকর্ডিং ফলো করবে, শুনে নিলে। আর আফটার জেকা যদি কেউ মনে করো ভালো র্যাঙ্ক হয়নি কিন্তু ভালো কলেজে অ্যাডমিশনের চেষ্টা করতে হবে, আমার সাথে যোগাযোগ করো, হয়তো হেল্প করতে পারবো। কেউ যদি এমএসসি ডেটা সায়েন্স সাইবার সিকিউরিটি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করো, যোগাযোগ করো। অথবা কেউ যদি তোমার কম্পিটিটিভ এক্সামে যাওয়ার চিন্তা ভাবনা করো, সেই ব্যাপারেও যোগাযোগ করো। কেউ যদি পরের বছরের জেকার প্রিপারেশনের চিন্তা ভাবনা করো, অথবা নিম সেট, অথবা বিএইচইউ, অথবা জেএনইউ, যোগাযোগ করো। একই সাথে সাথে কেউ যদি এমবিএ চিন্তা ভাবনা করো, যোগাযোগ করো। ক্যারিয়ার নিয়ে যদি এই মোমেন্টে মনে করছো গ্রাজুয়েশনের পরে কোথাও চাকরিতে জয়েন করতে হবে, ফিনান্সিয়াল প্রবলেম দূর করার জন্য, যোগাযোগ করো। একই সাথে সাথে কেউ যদি ইগনু থেকে এমসিএ বিসিএ বিবিএ করতে এমবিএ করতে চাও, সেই ব্যাপারে যদি কোনো হিন্টস লাগে অথবা টিউশন লাগে, যোগাযোগ করো, কোনো অসুবিধা নেই। ইভেন এমসিএ এরও যদি টিউশন লাগে, এখন সিলেবাস অনেক আপডেটেড হয়ে গেছে, কলেজে ঠিকঠাক ক্লাসও হবে না। যদিও গত বছর আমি সময় দিতে পারিনি, এমসিএ এর ব্যাচ শুরু করতে পারিনি। তো যদি কারো আমার সাপোর্ট লাগে জানাবে, চেষ্টা করব যদি স্লট দিতে পারি, কারণ এমসিএ টিউশন আশেপাশে কেউ প্রোভাইড করে না, আমি একটু চেষ্টা করি প্রত্যেক বছর। আর প্যারালালি কেউ যদি মনে করো কোনো আরো এক্সট্রা কোর্স করে চাকরির বাজারে ঢুকবে, সেই ব্যাপারেও যোগাযোগ করো আমার সাথে, যেহেতু অনেক কোম্পানির পরিচিত আছে, আমি চেষ্টা করব তোমাদের যদি প্লেস করে দেওয়া যায়। তো যে কোনো ব্যাপারে যে কোনো সাজেশন লাগলে অবশ্যই টাচে থেকো, আর গ্রুপগুলোতে থেকো। যখন যেরকম অফার থাকবে, তোমাদের সিনিয়ররা গ্রুপে রয়েছে, আমি শেয়ার করব, তাতে যদি তোমাদের কোনো উপকার হয় নেবে। আর কেউ যদি, এই যে আমি সোহমকে অ্যাড করেছি তোমাদের ভিতরে, রূপমিতাকেও বেছে নিয়েছি, আরও কয়েকজনকে বেছে নিয়েছি। তো টিমেন্ডাস একটা জব অপরচুনিটি রয়েছে পার্ট টাইম হিসেবে, তুমি এরপরে এমসিএ করো এমএসসি যাই করো না কেন, তো এটা করে একটা হিউজ ইনকাম করে নিতে পারবে। এবং যেভাবে আমরা সিস্টেমটা ভেবেছি সেটা যদি সেভাবেই ক্লিক করে, তুমি আইটি সেক্টরে গিয়েও অত টাকা ইনকাম করতে পারবে না, এখানে জাস্ট 1-1.5 মাস খেটে যা করতে পারবে, সেটা তুমি অন্য জব বা পড়াশোনা করতে করতেও করতে পারবে। তো গতদিন যেহেতু তোমাদের প্রেজেন্টেশন ছিল বলে আমি সবাইকে আর ডাকিনি। তো কেউ যদি এই ব্যাপারে ইন্টারেস্টেড থাকো, সোহমের সাথে কথা বলতে পারো বিবেকানন্দ কলেজে। অথবা 21 তারিখে আমি রাতে একটা অনলাইন সেশন করব বেশ কিছু ছাত্রের সাথে যারা জয়েন করতে চায়, সেই সেশন অ্যাটেন্ড করতে পারো, আমাকে রাত্রি 8টার দিকে নক করে নেবে। আর না হলে পার্সোনালি আমাকে ফোনও করে নিতে পারো, তোমরাও জয়েন করতে পারো, কারণ তোমরা সবাই সেন্টারের ছাত্র, একটা ভালো ইনকামের জায়গাও বেরিয়ে যাবে, খুব বেশি সময় দিতেও হবে না। তো মাসে এমন হতে পারে বছরে তোমার 4 থেকে 5 লাখ টাকা ইনকাম চলে আসবে, হয়তো গল্প মনে হচ্ছে, কিন্তু এগুলো কোনো চিট ফান্ডও না, একদম খুব লিগালভাবে বিভিন্ন কলেজে আমরা ইন্টার্নশিপ করানোর সুযোগ পাচ্ছি। 3200 ছাত্রের, বুঝতেই পারছো হিউজ নাম্বার অফ ছাত্র, তো আমার প্রচুর ফ্যাকাল্টি দরকার। তো ফ্যাকাল্টি মানে তোমাকে 10টা 5টা ক্লাস করতে হবে না, তোমাকে 30 ঘন্টার ক্লাস নিতে হবে জাস্ট। তো এতটাই ফ্লেক্সিবল রয়েছে ব্যাপারটা। তো যারা যারা ইন্টারেস্টেড জানিও, আমি অবশ্যই হেল্প করব। এটাই যেহেতু লাস্ট ক্লাস, হোপফুলি আশা করি সবাই রেকর্ডিংটা ফলো করবে। এই হিন্টসগুলোই দেওয়ার ছিল। যার যা সমস্যা দরকার হলে পার্সোনালি কল করে নিও। এই যে এই সেমিস্টার ধরে আমরা যা যা পড়লাম, তুমি যদি কোনো ক্লাস নিয়ে তোমার মনে হয় ডাউট রয়েছে, অথবা কোনো টপিক আবার ফিরে বোঝাতে হবে, তুমি সবার সামনে বলতে পারছো না, আমাকে পার্সোনালি ফোন করে নিও। তো দায়িত্ব যখন নিয়েছি, পরীক্ষার আগের দিন অবধি দায়িত্ব অবশ্যই পালন করা হবে, কোনো চিন্তার ব্যাপার নেই। যেভাবে এর আগেও ছিলাম, ফিউচারেও থাকবো, সবসময় আমি আছি সাথে, যতটা আমার সাধ্য আছে। তো সেখানে দাঁড়িয়ে ফাজি সেট আমরা আজকে শেষ করে দিচ্ছি, আর এখনো শেষ হয়নি, আরো কিছু ইনফরমেশন দেবো, যেহেতু লাস্ট ক্লাস এই জন্য আরো কিছু কথা বলে রাখলাম। ফেয়ারওয়েল ক্লাস, তো ফেয়ারওয়েল ক্লাসটা ভেবেছিলাম অফলাইনে করব, সবাই থাকবে, একটু খাওয়া দাওয়া করবো। তো যা সিচুয়েশন, মানসিকতাও নষ্ট হয়ে গেছে, দরকার নেই। আমরা পরবর্তীকালে একটা পার্টি ফার্টি দেবো, প্রত্যেক বছরই দেওয়া হয়, সেটা সবাইকে ইনভাইট করবো আমি সময় মতো, সবাই আসবে আশা করছি। একটা রিউনিয়নও করবো, আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি পুরনো ছাত্রদের নিয়ে। তো তোমরাও এখন পুরনো হয়ে যাচ্ছ, তো সেখানে দাঁড়িয়ে অবশ্যই, এবং সেন্টারে পিকনিক অথবা যে ধরনের প্রোগ্রামই করি না কেন তোমাদের অবশ্যই জানানো হবে, কারণ আমাদের সেন্টারে যে একদিন ছাত্র সে সবসময় ছাত্র, যে যে চাইবে অ্যাটেন্ড করবে। আচ্ছা,
তো এবার আসি স্যার। ফাজি লজিক। তো ফার্স্টে তো ফাজি সেট নিয়ে কিছুটা আমরা হিন্টস পেলাম। আর এই সেটের উপর বেস করে যখন আমরা কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন করার চেষ্টা করি সেটাকে আমরা ফাজি লজিক দিয়ে আইডেন্টিফাই করার চেষ্টা করি। দেখো বলাই রয়েছে ফাজি লজিক ইজ আ ফর্ম অফ মাল্টি ভ্যালুড লজিক ডিরাইভ ফ্রম ফাজি সেট থিওরি টু ডিল উইথ রিজনিং দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেট রেদার দ্যান প্রিসাইজ। মানে সবই কিন্তু অ্যাপ্রক্সিমেট, কারণ তুমি আনসার্টেন সেটের উপর কাজ করছো। Fuzzy logic is not a vague logic system but a system of logic for dealing with vague concept. দেখো নেক্সট কি বলা রয়েছে, অ্যাজ ইন ফাজি সেট থিওরি দ্য সেট মেম্বারশিপ ভ্যালুজ ক্যান রেঞ্জ বিটুইন 0 and 1. In fuzzy logic the degree of truth of a statement can range between 0 and 1 and is not constrained to the true truth value ট্রু ফলস অ্যাজ ইন ক্লাসিক প্রেডিকেট লজিক। তো প্রেডিকেট লজিক হোপফুলি আমরা ডিসক্রিট ম্যাথে করে এসেছি। যদি প্রেডিকেট লজিক না করে আসি তাহলে কিন্তু আমরা ফাজি লজিকও সঠিকভাবে বুঝতে পারবো না। তো প্রেডিকেট লজিক মানে প্রপোজিশনাল লজিক, হোপফুলি আমরা সেই অ্যান্ড অর নট, প্রিন্সিপাল অফ ডুয়ালিটি, অনেক কিছু ছিল আমরা করেছিলাম ডিসক্রিট ম্যাথে, তো সেটার কথাই বলা হচ্ছে। তো এই দুটো প্যারাগ্রাফ একটু রিডিং দাও, কোনো ফার্দার কোশ্চেন থাকলে করে নেবে। তো অনেক সময় কোয়েশ্চেন আসে যে ফাজি লজিক কোথায় কোথায় কাজে লাগে, একটু নোট লিখে রাখতে পারো, সব কিছু এই নোটে পাবে না। যখন আমরা কোনো মাইক্রো কন্ট্রোলার বেস সিস্টেম ডিজাইন করি, যদি ওয়ার্ক স্টেশন বেস সিস্টেম ডিজাইন করি, অথবা কোনো লার্জ নেটওয়ার্ক বেস সিস্টেম নিয়ে কাজ করি, সেখান থেকে কোনো একটা তোমার ফিক্সড আউটপুট জেনারেট করার চেষ্টা করি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি বোথ হার্ডওয়্যার এবং সফটওয়্যারে আমাদের কোনো কোডিং অথবা লজিক ইমপ্লিমেন্টেশনের চেষ্টা করতে হয় আমাদের, সেই ক্ষেত্রে কিন্তু ফাজি লজিক আমাদের হেল্প করতে পারে। আচ্ছা, একটা জিনিস তোমাদের একটু লিখে নিতে হবে, আমি একটু পাঠাচ্ছি ছবি, দেখি আমার গত বছর পাঠিয়েছিলাম, এখানে নোটে নেই, ক্যারেক্টারিস্টিক্স অফ ফাজি লজিক। তো আমি গ্রুপে আপাতত ছবি পাঠিয়ে দিচ্ছি, তোমরা ওটা একটু পরে লিখে নেবে, এখন বুঝিয়ে দিই, এখন ক্লাসে লিখে সময় নষ্ট করতে হবে না। আমি বেশ কিছু ডকুমেন্ট পাঠাচ্ছি, এগুলো থেকে তোমাদের পরীক্ষার হলে শর্ট কোয়েশ্চেন আসতে পারে। আগে পাঠিয়ে দিই, তারপর আমি একসাথে আলোচনা করব। অনেক সময় এগুলো এখানে কম্প্যাক্ট ভাবে নোটে পাবে না বলে আমি একটু আলাদা করে পাঠাচ্ছি। তাহলে এখান থেকে একটু এগুলো পড়তে হবে, এগুলো একটু খাতায় লিখে নেবে, নিয়ে পড়বে, ঠিক আছে? খাতায় লিখে নিয়ে পড়বে। তো এগুলো সবই ফাজি লজিক বিলে বেসড তোমার তোমারই কনসেপ্ট বা টার্মিনোলজি হিসেবে আইডেন্টিফাই করতে পারো, ঠিক আছে? তো গ্রুপে বেশ কিছু ছবি আমি পাঠাচ্ছি, আগে ওগুলো একটু দেখে নিই। তো ফার্স্টে যেটা যাচ্ছে সেটা টাইটেল হলো ক্যারেক্টারিস্টিক্স অফ ফাজি লজিক। টাইটেলগুলো একটু জাস্ট লিখে রাখো, তার আন্ডারে জায়গা ছেড়ে যাবে, দেখো কতটা জায়গা ছাড়তে হবে। তো এগুলো একটু পরে লিখে নেবে, আজকের ক্লাসের পরেই লিখে নেবে। তো এই প্রথম দুটো যে টপিক পাঠাচ্ছে এটা হলো ক্যারেক্টারিস্টিক্স অফ ফাজি লজিক, আমি নিচে লিখেও দিচ্ছি। এই জন্যই ফার্স্টে কি বলেছিলাম, ফাজি লজিক এমনই একটা রিসার্চ পেপার, কনক্রিট নোট পাওয়া খুব মুশকিল। তো সেই জন্যেই বেসিক্যালি বিভিন্ন জায়গা থেকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবার আমি আর্কিটেকচার অফ ফাজি লজিক পাঠাচ্ছি, জাস্ট টাইটেলগুলো একটু লিখে রাখো। তো 4টে সিস্টেম রয়েছে যেটা নিয়ে তোমার ফাজি লজিকের তোমার আর্কিটেকচার তৈরি হয়েছে, তো এবার সেগুলো যাচ্ছে। আমি টাইটেলগুলো নিচে নিচেই লিখছি, আগে যেহেতু প্রথমটা লিখতে ভুলে গেলাম বলে। প্রত্যেকটা ডেফিনেশনও আলাদা করে পাঠিয়ে দিচ্ছি।
এগুলো পারলে একটু কপি পেস্ট করে একটা নোট তৈরি করে নেবে অথবা হাতে একটু লিখে নেবে। অনেক সময় মেম্বারশিপ ফাংশন কাকে বলে কোয়েশ্চেন আসে, আমি সেটাও দিয়ে দিয়েছি। তাহলে এই যে ছবিগুলো গেল, এটা হলো আর্কিটেকচার। আর লাস্টে হলো মেম্বারশিপ ফাংশন কাকে বলে। তো এবার একটু আলোচনা করি এগুলো, তারপর আবার নোটে ফিরবো আমরা। হোপফুলি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ যারা প্রেজেন্ট আছো। দেখো ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স কি বলা রয়েছে, দিস কনসেপ্ট ইজ ফ্লেক্সিবল অ্যান্ড উই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইমপ্লিমেন্ট ইট। যদিও প্রিসাইজ কোনো তোমার বই মার্কেটে অ্যাভেলেবেল না, তারপরও ফাজি লজিক অনেকটা ইজি, সেট মানেই সোজা জিনিস, কঠিন কিছু না। নেক্সট কি বলা রয়েছে, ইট ইজ ইউজড ফর হেল্পিং দ্য মিনিমাইজেশন অফ লজিক ক্রিয়েটেড বাই দ্য হিউম্যান। Next all, it is the best method for finding the solution of those problems which are suitable for approximate or uncertain reasoning. Next all, it always offers two values which denote the two possible solution for a problem and statement. It allows user to build or create the functions which are nonlinear or arbitrary complexity. Nonlinear of arbitrary complexity. Next all, in fuzzy logic, everything is a matter of degree. It is a degree of membership. In fuzzy logic, any system which is logical can be easily fuzzified. তো এগুলো হলো মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ আ ফাজি লজিক অথবা ফাজি সেট। একবার একটু জাস্ট পড়ে নয় কটা, যেটা বুঝতে পারছো না কোশ্চেন করে নেবে। তো একটু এগিয়ে যাই সামনের দিকে। আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স এখানে মেনশন করা হয়েছে। দেখো ফার্স্ট নেক্সট কি বলা রয়েছে, ইন ফাজি লজিক এভরিথিং ইজ আ ম্যাটার অফ ডিগ্রি। অলরেডি আগেরটাই আবার কপি পেস্ট হয়েছে, 60 নম্বরও তো ফাজিফাইড বললাম। ইট ইজ বেসড অন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস, যেটাকে আমরা এনএলপি বলি। তোমরা যখন ফিউচারে এমসিএ করবে অথবা এমএসসি করবে, সেখানে এনএলপি নিয়ে আরো ডিটেলসে পড়ার সুযোগ পাবে। Next watch, it is also used by the quantitative analysts for improving their algorithms execution. And finally, it also allows user to integrate with the programming. তো এই পয়েন্টগুলো বেসিক্যালি আমাদের মনে রাখতে হয়। ক্যারেক্টারিস্টিক্স যদি আসে ফাজি লজিকের পরীক্ষার হলে লিখবো আমরা। তো যে কটা পয়েন্ট আগের পেজে দেখলে সেগুলো বাদ দিয়ে যে কটা নতুন সেগুলো একবার একটু পড়ে নাও, যেটা বুঝতে পারছো না কোশ্চেন করো। নেক্সট এগিয়ে যাই সামনের দিকে। এবার আসে আর্কিটেকচার। যখন ফাজি লজিকের আর্কিটেকচার ডিজাইন করা হয়, সেখানে বেশ কিছু তোমার কম্পোনেন্ট রয়েছে, এগুলো খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। যেমন ফার্স্ট কম্পোনেন্ট হলো রুল বেস কম্পোনেন্ট, দেন ফাজিফিকেশন, দেন ইনফারেন্স ইঞ্জিন, ইনফারেন্স লয়ের উপর বেস করে তৈরি করা। আর নেক্সট হলো ডিফাজিফিকেশন। তো ফাজিফিকেশন আছে, ডিফাজিফিকেশনও আছে, ওই নর্মালাইজ ডি নর্মালাইজ করার মতো ব্যাপারটা। তো ফার্স্টে রুল বেস সিস্টেম, অলরেডি রুল বেস সিস্টেম কিন্তু এর আগে আমরা পড়ে এসেছি, যখন আমরা সেই অ্যাক্টর ফ্যাক্টর নিয়ে আলোচনা করছিলাম, স্ক্রিপ্ট ডিজাইন করছিলাম যখন। দেখো কি বলা হচ্ছে, আমরা প্রোলগের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি রুল বেস সিস্টেম রয়েছে। সেটা এখানে বলা রয়েছে, রুল বেস ইজ আ কম্পোনেন্ট ইউজড ফর স্টোরিং দ্য সেট অফ রুলস অ্যান্ড the if then conditions given by the experts are used for controlling the decision making systems. There are so many updates that come in a fuzzy theory recently, which offers effective methods for designing and tuning of fuzzy controllers. These updates or developments decreases the number of fuzzy set of rules. So this is rule based system, এবং তোমার ফাজি লজিক আর্কিটেকচারের ফার্স্ট কম্পোনেন্ট হলো রুল বেস। অলরেডি রুল বেস সিস্টেম যেহেতু আগে আমরা জানি, আলাদা করে এলাবোরেট করছি না। তারপর এটা একটা একবার পড়ে নাও যদি কোনো ফার্দার কোশ্চেন থাকে। তো আবারও বলা হচ্ছে, আজকে আমাদের ফাইনাল থিওরি ক্লাস এই সেমিস্টারের, মানে আমার দিক থেকে। তো এর মানে এটা নয় যে আমরা
আজকে থেকে রিলেশন শেষ করে দিচ্ছি। যদি যার যেখানে যেদিন যা সমস্যা রয়েছে আমার সাথে নক করে, দরকার হলে পার্সোনালি নিজেও বসতে পারো, হোয়াটসঅ্যাপে নক করতে পারো, কল করতে পারো, সেন্টারে চলে আসতে পারো। পরীক্ষার আগের দিন অবধি আমি ফুল সাপোর্ট করব। অবশ্যই কোয়েশ্চেন পেপার সলভ করো। আর তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট করব, যারা আমাকে কোয়েশ্চেন সলভ করতে দিয়েছিলে, যে কটা কোয়েশ্চেনই গ্রুপে রয়েছে, তো আবার একটু রিশেয়ার করো, কারণ এত পিছনে চলে গেছে একটু খুঁজে বের করা মুশকিল। আমি যত তাড়াতাড়ি পারি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। তো আবার একটু রিশেয়ার করে দাও, আমি করে দেবো, অসুবিধা নেই। তো রুল বেস সিস্টেম করলাম। নেক্সট আছে ফাজিফিকেশন। দেখো কি বলা হয়েছে, ফাজিফিকেশন ইজ আ মডিউল অর কম্পোনেন্ট ফর ট্রান্সফর্মিং দ্য সিস্টেম ইনপুটস, ইট কনভার্টস দ্য ক্রিস্প নাম্বার ইনটু ফাজি স্টেপস। তাহলে ইনপুটটাকে বেসিক্যালি প্রপার ফর্মুলেটেড করার পদ্ধতিটাকে বলা হয় ফাজিফিকেশন। ঠিক আছে, এখানে ক্রিস্প নাম্বার বলতে আমরা কি বলছি, দেখো বলাই রয়েছে, দ্য ক্রিস্প নাম্বারস আর দোজ ইনপুটস হুইচ আর মেজার্ড বাই দ্য সেন্সার্স অ্যান্ড দেন ফাজিফিকেশন পাস দেম ইনটু দ্য কন্ট্রোল সিস্টেম ফর ফার্দার প্রসেসিং। This component divides the input signals into following 5 states in any fuzzy logic system. তাহলে এইভাবে ও সিস্টেমটাকে রেডি করতে পারে। লার্জ পজিটিভ, ওই সব 0 আর 1 এর মধ্যে যতগুলো পসিবল ভ্যালু হতে পারে সেগুলোকেই তোমার ক্রিস্প স্টেপস বা আমরা তোমার স্টেট হিসেবে আইডেন্টিফাই করি। যেমন হলো লার্জ পজিটিভ, যেটাকে এলপি বলা হয়, দেন মিডিয়াম পজিটিভ এমপি, স্মল এস মিডিয়াম নেগেটিভ এমএন, লার্জ নেগেটিভ। এই নেগেটিভ আর পজিটিভকে আমরা ট্রু ফলস হিসেবে আইডেন্টিফাই করি, অনেক বইতে ট্রু আর ফলস বলেই আইডেন্টিফাই করা হয়েছে। তো ফাজিফিকেশন একবার একটু করে নাও, কোনো কোশ্চেন থাকলে করে নেবে। এগুলো কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে ইম্পর্টেন্ট আসতেই পারে। নেক্সট হলো, এটা হলো আমাদের নেক্সট কম্পোনেন্ট, ওই যে আমরা যে লিস্টটা দেখেছিলাম তার মধ্যে যেটা 3 নম্বর কম্পোনেন্ট ইনফারেন্স ইঞ্জিন, এবার সেটা সম্বন্ধে এখানে বলা রয়েছে। দেখো কি বলা হচ্ছে, দিস কম্পোনেন্ট ইজ আ মেইন কম্পোনেন্ট ইন দ্য ফাজি লজিক সিস্টেম। ফাজি লজিক অনেক সময় তোমাদের পরীক্ষার হলে কনফিউজ করে দেওয়া হতে পারে, এফএলএস বলা হতে পারে। বিকজ অল দ্য ইনফরমেশন ইজ প্রসেসড ইন দ্য ইনফারেন্স ইঞ্জিন, it allows user to find the matching degree between the current fuzzy input and the rules। এই যে আমরা পাইথন অনেক সময় মেম্বারশিপ ফাংশন নিয়ে কাজ করি, তো সেখানে কিন্তু এফএলএস সিস্টেম কাজ করে এবং তোমার ইনফারেন্স ইঞ্জিন দিয়ে বেসিক্যালি ম্যাচ করার চেষ্টা করা হয়। ঠিক আছে, তো এটাও একটা মেইন কম্পোনেন্ট যখন আমরা তোমার ফাজি লজিক নিয়ে কাজ করছি। তো যতটা স্ক্রিনে দেখতে পাচ্ছ একবার একটু করে নাও, কোনো ফার্দার কোয়েশ্চেন থাকলে করে নেবে। তো আমরা নেক্সট এগিয়ে যাই সামনের দিকে। নেক্সট হলো ডিফাজিফিকেশন, যেটা কি বলে, দেখো বলা রয়েছে ইজ আ মডিউল অর কম্পোনেন্ট which takes the fuzzy set inputs generated by the inference engine and then transforms them into a crisp value। তার মানে উল্টো কাজটা করে। তো তোমার ফাজিফিকেশন কি করে, ইনপুট নিয়ে সেটাকে ক্রিস্প, তোমার ক্রিস্প ভ্যালু থেকে সেটাকে তোমার ফর্মুলেটেড ইনপুটে কনভার্ট করে। আর ডিফাজিফিকেশন উল্টো কাজটা করে, যেটা হলো তোমার কোনো একটা তোমার ফাজি ইঞ্জিন বা তোমার ইনফারেন্স ইঞ্জিন দিয়ে আমরা যে ভ্যালুটাকে আইডেন্টিফাই করছি সেটাকে আবার ক্রিস্প ভ্যালুতে ট্রান্সফর্ম করতে আমাদের সাহায্য করে। ঠিক আছে, তো একবার যতটা দেখতে পাচ্ছ পড়ে নাও। ইউজার যে বেসিক্যালি যে ইনপুট দেয় সেটাকে আমরা ক্রিস ভ্যালু বলি, যারা এখনো বুঝতে পারোনি যে ক্রিস ভ্যালু কি। এবার ইউজার যখন ইনপুট দেয়, র্যান্ডম অনেক ইনপুট দিতে পারে, তো সেটাকে এই জন্য ক্রিস্প হিসেবে আইডেন্টিফাই করা হয়। আচ্ছা, মাল্টিমিডিয়ার জন্য কিছু কথা বলে রাখি। তোমরা বেশিরভাগ কলেজে, মানে যারা মাল্টিমিডিয়া ডিএসসি নিয়ে আলোচনা করছো, বেশিরভাগ কলেজে কিন্তু তোমরা ফটোশপ পাবে, কোরেল ড্র পাবে, ব্লেন্ডার হয়তো তোমার শ্যামাপ্রসাদ কলেজ, আশুতোষ কলেজ, সব জায়গায় তোমাকে ব্লেন্ডার দিতে পারে।
ওই অ্যানিমেশন নিয়ে কাজ করতে হয়, নাহলে তুমি বেসিক্যালি অ্যাডোব অ্যানিমেট পাবে। তো আর তার সাথে সাথে এমএস পাওয়ার পয়েন্ট পাবে, ক্যানভা পাওয়ার চান্স কিন্তু খুব কম। তো এইগুলো দিয়ে কিন্তু তোমাকে ডিজাইন করার চেষ্টা করতে হবে, এমএস অফিস দিয়ে তোমাকে চেষ্টা করতে হবে করার, যদি ব্যানার তৈরি করতে বলে অথবা এই ধারে কিছু বলে। আর নাহলে কোরেল ড্র ইউজ করতে পারো, ফটোশপ ইউজ করতে পারো। তো ফটোশপের কাজটা কিন্তু খুব ভালো করে শিখে যাও, এমএস অফিসের কাজটা ভালো করে শিখে যাও। আর যদি অডিও বলে তাহলে এফএল স্টুডিও অথবা ফিল্মোর অনেক সময় দেওয়া হতে পারে তোমাকে। অনলাইন কোনো সিস্টেম তোমাকে অ্যাক্সেস করতে দেবে না, সিস্টেমে যে ছবিগুলো থাকবে সেগুলো নিয়েই তোমাকে কাজ করতে হবে। তো অডিও এডিটিং, ভিডিও এডিটিং, অডিও বেসে তোমার নয়েজ দূর করতে বলে, গতবার সেই কোশ্চেনই এসেছিল দুটো। তারপরে তোমার ভয়েস ক্লিপকে মার্চ করতে বলবে, এই ধরনের জিনিসই দেবে। একটা ভিডিওর পিছনে ধর দুটো ভিডিওকে মার্চ করতে বললো, পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে বললো। তো এই ধরনের ইনফরমেশনগুলোই আসবে। সেন্টারে আমাদের কোয়েশ্চেন আছে প্র্যাকটিক্যালের, যদি কারো লাগে আমাদের লাস্ট বছরের কোয়েশ্চেনগুলো যদি ঠিকঠাক সলভ করে সেখান থেকে এই বছর রিপিটেশন পাবে, প্র্যাকটিক্যালের ক্ষেত্রেও বলছি, প্রোলগের ক্ষেত্রেও তাই। যদি প্রোলগ আমি তোমাদের সলভ করিয়ে দেবো। আর ফাইনালি হলো আমাদের প্র্যাকটিক্যাল পড়ে থাকলো, প্রোলগ হয়ে গেল। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যেভাবে যা ভাইবা নেওয়া হয়েছে CC13 সেইভাবেই ভাইবা হবে, গতদিন আমরা যা যা কোয়েশ্চেন করেছি। আর CC14 জন্য তোমাদের ডকুমেন্টেশন চেক করা হবে। তো আর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এর উপর বেস করেই কাজটা হবে। তো এই হলো পুরো প্র্যাকটিক্যালের গল্প। তো যেভাবে বললাম সেভাবে রেডি হয়ে যাবে। যারা এমবেডেড সিস্টেম রয়েছে তাদের কিন্তু ওই ভিএসডিএলটাকে খুব ভালো করে করে যেতে হবে, এবং তার সাথে সাথে মাইক্রোপ্রসেসর কোডিং, এবং তার সাথে কি করে 8051 ইন্টারফেসিং হচ্ছে সেটা ফলো করতে হবে। তো তোমাদের যেহেতু আমি ক্লাস দিয়ে উঠতে পারিনি, কারণ লিমিটেড ছাত্র ছিল, আমার মেজরিটিকে আগে ভাবতে হবে। তো সেখানে দাঁড়িয়ে সরসনা কলেজে একমাত্র তোমার এমবেডেড সিস্টেম রয়েছে। তো এখনও বলছি, তোমাদের তো নোট আমি পাঠিয়েছিলাম, তোমাদের কোশ্চেন্স পেপারগুলো সলভ করো। লাস্ট 2 বছরের কোশ্চেন পেপার, থিওরি এবং প্র্যাকটিক্যাল করতে গিয়ে যেগুলো আটকাবে আমার সাথে শেয়ার করো, তখন তোমাদের 1-2 দিন ক্লাস দেয় পুরো জিনিসটা বুঝিয়ে দেবো। প্র্যাকটিক্যালে যতটা সম্ভব হেল্প করে দেওয়ার চেষ্টা করবো। তো এটা সবাইকেই বলা হচ্ছে। তো এইভাবে প্রিপেয়ার্ড হও। নেক্সট আসছে মেম্বারশিপ ফাংশন। অলরেডি মেম্বারশিপ ফাংশন আমরা এর আগে নিয়ে কাজ করলাম। তো এবার আমরা আবার ওই নোটটাতে ফেরত যাই, যে নোটটা নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম। তো ফাজি লজিকের সাথে আরো কিছু ইকুইভ্যালেন্ট টার্ম আমরা দেখলাম। তো অনেক সময় এক্সাম্পলস আসে ফাজি লজিক কোথায় কোথায় কাজে লাগে, কিছু অ্যাপ্লিকেশন তো বলেই দিলাম। তো যখন কোনো ধরো আমরা ওয়াশিং মেশিনে কোনো জামা কাপড় ধুই, সেখানে দেখবো অনেক ফোম তৈরি হয়। তো এই ফোম ডিটেকশন করার জন্য যে কতটা লার্জ নাম্বার অফ ফোম তৈরি হচ্ছে, আমরা কিন্তু তোমার ফাজি লজিক ইউজ করতে পারি। ইমব্যালেন্স কম্পেনসেশন, তো যেখানে ধরো হাইয়েস্ট একটা ধরো কম্পোনেন্টের গতিবেগ কত হতে পারে, ধরো র্যান্ডমলি সে ভ্যালু চেঞ্জ করছে অথবা একসাথে অনেকে দৌড়াচ্ছে, তো একটা তার ভিতর থেকে আমাদের অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেশন করতে হবে, সেক্ষেত্রে আমরা ইমব্যালেন্স কম্পেনসেশন টেকনোলজি ইউজ করতে পারি। একই সাথে সাথে অনেক সময় আমাদের বাড়িতে, বিশেষ করে যারা আমরা ফ্ল্যাটে থাকি অথবা নিজেদের বাড়িতে আমরা জলের মোটর লাগাই, অনেক সময় তোমরা দেখবে ট্যাঙ্ক ফুল হয়ে গেলে আমরা এমন ডিভাইস লাগাতে পারি অটোমেটিক্যালি ও বন্ধ করে দেয়, মানে ওয়াটার পাম্পকে। তো এইসব জায়গাতেও তোমার এই ফাজি লজিক ইউজ করে কাজ হতে পারে, কারণ আমরা আনসার্টেন ভ্যালুর উপরে কাজ করছি। ঠিক আছে, তো এখানে এক্সাম্পলসটা একবার একটু পড়ে নাও, কোনো ফার্দার কোশ্চেন থাকলে করে নেবে। আচ্ছা, সবার কাছ থেকে এটা একটু পড়তে থাকো, আমি জাস্ট 2 মিনিটের ব্রেক নিচ্ছি, আবার তারপরে এর পর থেকে শুরু করব। আরও কিছু এক্সাম্পলস রয়েছে, যখন আমরা ফুড কুকার ইউজ করি, ব্লাড প্রেশার যে মেশিনগুলো আমরা বাড়িতে ইউজ করি, অথবা তোমার এগুলো কিন্তু তোমার অনেক অ্যাজাম্পশন ভ্যালুর ভিতর থেকেই ও আইডেন্টিফাই করার চেষ্টা করে। তো বিভিন্ন জায়গাতে কিন্তু তোমার এই ফাজি লজিক আজকালকার দিনে ইউজ হচ্ছে। তো র্যান্ডমলি কোনো ভ্যালু চয়েস করা, ক্যাপচার ডিজাইন করা, সব জায়গাতে ফাজি লজিক ইউজ হয়। এই জন্য ফাজি লজিক এতটা ইম্পর্টেন্ট, তোমাদের সিলেবাসে আলাদা করে টপিক দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এবার আমরা একটু ম্যাথমেটিক্যাল টার্মগুলোতে ঢোকার চেষ্টা করি। আমি আরও কিছু ছবি তোমাদের গ্রুপে পাঠাচ্ছি, যদিও এখানেও ডিটেলসে রয়েছে কিন্তু ওখানে আর একটু ইজিভাবে রয়েছে, আমি পাঠাচ্ছি। এবার আমরা কিছু এক্সাম্পলস নিয়ে এবং ম্যাথমেটিক্যাল ব্যাপারগুলো নিয়ে, যেহেতু অবশ্যই সেট থিওরেম থাকবে, তো এবার সেগুলো নিয়ে একটু আলোচনা করে নেওয়ার চেষ্টা করি, দেন আবার এখানে আমরা ফিরবো। আমি আরও কিছু ছবি গ্রুপে পাঠাচ্ছি, দেন ওগুলো একটু এলাবোরেট করে দিয়ে দেন আমরা এখানে আবার ফিরবো। পাঠাচ্ছি না অথবা লেখাচ্ছি না, কারণ এগুলো তোমাদের যখন ডিসক্রিট ম্যাথ করানো হয়েছিল, ডিটেলসে আলোচনা করা হয়েছিল। যে টপিকগুলো আমি বলছি সেগুলো কিন্তু এই সেমিস্টারে ইম্পর্টেন্ট, একটু পুরোনো জিনিস পড়াশোনা করবে। যেমন
টপিকগুলো একটু খাতায় লিখে রাখো সবাই যারা আজকে ক্লাসে আছো। এগুলো সবই যেহেতু ফাজি সেট ও ওয়ান কাইন্ড অফ সেট ও কোশ্চেন আসতেই পারে। প্রথম হলো সেট কাকে বলে, সেটের প্রপার্টিস, কত রকমের সেট হয়, যেমন টাইপস অফ সেটে কী কী রয়েছে, ফাইনাইট সেট, এমটি সেট, ইনফাইনাইট সেট, প্রপার সাবসেট, ইউনিভার্সাল সেট। তো এগুলো একটু কাকে বলে পড়াশোনা করতে হবে। দেন আসে ক্লাসিক্যাল সেট কাকে বলে, এবং যখন আমরা সেট রিপ্রেজেন্টেশন করি আমরা নানাভাবে করতে পারি, রোস্টার সিস্টেমে করতে পারি অথবা সেট বিল্ডার ফর্মে করতে পারি। তো সেগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করতে হবে। এগুলো কিন্তু তোমাদের সব ধরে ধরে লিখিয়ে দিয়েছিলাম ডিসক্রিট ম্যাথের ক্লাসে, ওই নোটে কিন্তু সব রয়েছে। তার সাথে সাথে ক্লাসিক্যাল সেট অথবা নর্মাল সেটের উপরে কি কি অপারেশন আমরা পারফর্ম করতে পারি সেগুলো কিন্তু আমাদের দেখতে হবে। যেমন কি কি অপারেশন পারফর্ম করতে পারি, ইউনিয়ন অপারেশন, ইন্টারসেকশন, ডিফারেন্স, কমপ্লিমেন্ট, এগুলো কিন্তু অবশ্যই আবারও দেখবে, কারণ ওগুলো সবই ফাজি সেটের সাথেও তোমার অ্যাসোসিয়েটেড। ঠিক আছে। আর তার সাথে সাথে ক্লাসিক্যাল সেটের যে প্রপার্টিগুলো রয়েছে সেগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে। কি কি প্রপার্টি, কমিউটেটিভ প্রপার্টি যদি এখানেও মেনশন আছে, আমি আর লেখাচ্ছি না আলাদা করে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, ইডিমপোটেন্সি প্রপার্টি, মানে যতগুলো সেট থিওরেম ছিল, অ্যাবসর্পশন প্রপার্টি, এগুলো আমরা বুলিয়ান অ্যালজেব্রা করতে গিয়েও পড়েছি, ডিস্ট্রিবিউটিভ ল প্রপার্টি, আইডেন্টিটি প্রপার্টি, ট্রানজিটিভ প্রপার্টি, যদি পুরোপুরি লিখতে না পারো জাস্ট যতগুলো প্রপার্টি ছিল সব পড়বে, ইভ্যালুয়েশন প্রপার্টি, ট্রানজিটিভ প্রপার্টি, ডি মর্গ্যানস ল। তো এগুলো কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে। তো এবার আমি তোমাদের যেটা পাঠাবো বেসিক্যালি এই অপারেশনগুলোই যখন আমরা তোমার ফাজি সেটের উপরে করি কিভাবে করতে পারি। ঠিক আছে। তো আমি অপারেশনস অন ফাজি সেট, আচ্ছা এখানেও মনে হয় আছে, দেখি তো, ওই এখানেই আছে, এখান থেকেই দেখিয়ে দিই, ছাড়ো। তো দেখো এখানে ফার্স্টে আমরা একটু এই সিস্টেমটা নিয়ে পড়াশোনা করি। যখন আমরা তোমার ফাজি সেট নিয়ে আমরা আলোচনা করবি, সেটা তোমার তিনটে তোমার পদ্ধতিতে, যেগুলোকে আমরা কনভেনশনাল ক্রিপস সিস্টেম হিসেবে আইডেন্টিফাই করি, তার সাথে আমরা কম্পেয়ার করাতে পারি। যেমন একটা হলো লিঙ্গুইস্টিক ভেরিয়েবল, আর একটা হলো ফাজি কন্ডিশনাল স্টেটমেন্ট, একটা হলো ফাজি অ্যালগোরিদম। তো এর উপর বেস করে কিন্তু পুরো ফাজি সিস্টেম ডিজাইন করা। তো লিঙ্গুইস্টিক ভেরিয়েবল মানে কি, এখানে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, দেখো। এ লিঙ্গুইস্টিক ভেরিয়েবল ইজ ডিফাইন্ড অ্যাজ আ ভেরিয়েবল হুজ ভ্যালুজ আর সেন্টেন্সেস। যেহেতু একটু আগে আমি বলেছিলাম এনএলপি সিস্টেমের উপরে কাজ করে তোমার ফাজি লজিক, আর এনএলপি মানে হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, একটু আগেই বললাম। তো এই জন্য লিঙ্গুইস্টিক ভেরিয়েবল তো আমাদের লাগবেই। দেখো সেটাই বলা রয়েছে, ইজ ডিফাইন্ড অ্যাজ আ ভেরিয়েবল হুজ ভ্যালু আর সেন্টেন্সেস ইন আ ন্যাচারাল অর আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, দাস ইফ টল, নট টল, ভেরি ভেরি টল, এটসেট্রা। আর ভ্যালুজ অফ হাইট, দেন হাইট ইজ আ লিঙ্গুইস্টিক ভেরিয়েবল। ঠিক আছে। তো দেখো মানুষ তোমার টল না, অথবা ভেরি টল, অথবা খুব লম্বা, সবগুলো কিন্তু হাইটের এক একটা ভ্যালু। এক্ষেত্রে আমরা হাইটটাকে বলতে পারি লিঙ্গুইস্টিক ভেরিয়েবল। ধরো রেজাল্টের ক্ষেত্রে আমরা বলতে পারি খুব ভালো হয়নি, খুব ভালো হয়েছে, ডিস্টিংশন পেয়েছি, আরে ফেল করে গেছে, স্যাটিসফ্যাক্টরি হয়নি। তাহলে সবগুলো কিন্তু একটা ক্যাটাগরির আন্ডারে পড়ছে রেজাল্ট, তাহলে এখানে রেজাল্ট হলো লিঙ্গুইস্টিক ভেরিয়েবল। ঠিক আছে। নেক্সট আসে ফাজি কন্ডিশনাল স্টেটমেন্ট। তাহলে কন্ডিশনাল মানে ইফ এলস থাকবেই, দেখো সেটাই বলা রয়েছে। ফাজি কন্ডিশনাল স্টেটমেন্টস আর এক্সপ্রেশনস অফ দ্য ফর্ম ইফ এ দেন বি, হোয়ার এ অ্যান্ড বি হ্যাভ ফাজি মিনিং। এক্সাম্পল কি, ইফ এক্স ইজ স্মল দেন ওয়াই ইজ লার্জ, হোয়ার স্মল অ্যান্ড লার্জ আর ভিউড অ্যাজ লেভেলস অফ ফাজি সেটস। তাহলে ইফ এলস দিয়ে যখন আমরা আলোচনা করি সেটাকে আমরা ফাজি কন্ডিশন স্টেটমেন্ট বলি। তো নেক্সট টপিকে যাওয়ার আগে প্রথম দুটো পয়েন্ট একবার একটু পড়ে নাও, কোনো ফার্দার কোশ্চেন থাকলে করে নেবে। নেক্সট হলো ফাজি অ্যালগোরিদম। দেখো কি বলা রয়েছে,
A fuzzy algorithm is the ordered sequence of instructions which may contain fuzzy assignment and conditional statement. যেমন কি হতে পারে, ধর x equal to very small, if x is small then y is large. তো এইভাবে যখন আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করি, সোজা কথা বলতে অনেকগুলো ইনস্ট্রাকশন অথবা এক্সপ্রেশনকে যখন একসাথে অ্যাটাচ করি সেটাই অ্যালগোরিদম। তো সেটাই এখানে বলা রয়েছে। তো ফাজি অ্যালগোরিদমটা জাস্ট একবার পড়ে নাও, তাহলে এই তিনটে নিয়েই বেসিক্যালি আমাদের ফাজি সিস্টেম ডিজাইন হয়। তো হোপফুলি পড়লাম। রিটার্ন অফ ফাজি সেট লাগবে না। এবার আমরা চলে আসি, দেখো এখানে বেশ কিছু ডিগ্রি বলা রয়েছে, অনেকের মনে হয়তো কোয়েশ্চেন রয়েছে ডিগ্রি কাকে বলে। দেখো ডিগ্রিগুলো আইডেন্টিফাই করা রয়েছে, যেরকম একটা চার্ট, জাস্ট একটা নর্মাল চার্ট দিয়ে দেওয়া হয়েছে যে হাইয়েস্ট ডিগ্রি দেখো 1, লোয়েস্ট ডিগ্রি 0। তার ভিতর বিভিন্ন মার্কিং সিস্টেম করা হয়েছে। এখান থেকে স্মল, ভেরি লার্জ, লার্জেস্ট আমরা তিনটা ভাবে আইডেন্টিফাই করতে পারি। তিনটে ফর্মুলা রয়েছে, মিউ অফ বি, মিউ অফ সি, মিউ অফ ডি। এবার যদি দুটো ফাজি সেট হয়, একটা সেটটা ধরো এ আর মিউ এ, আর একটা হলো বি অফ মিউ বি, আর যদি দুটোই ইউনিভার্সাল সেটের পার্ট হয়, তো জিনিসটাকে আমরা এইভাবে আইডেন্টিফাই করতে পারি। যদি এফ ইকুয়াল টু বি হয়, যদি ইফ অ্যান্ড অনলি ইফ মিউ অফ এ এক্স ইকুয়াল টু মিউ অফ বি এক্স হয়, ফর অল এক্স বিলংস টু এক্স, মানে এক্স একটা নর্মাল ভ্যালু অফ অরিজিনাল সেট। একইভাবে ইনক্লুশন ল, কার্ডিনালিটি, এমটি সেট এবং আলফা কাট। তো এগুলো হলো বেসিক প্রপার্টি। তো এগুলো প্রত্যেকটাতেই কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। তো এটা ফাজি সেটের বেসিক তোমার প্রপার্টি অথবা অনেক সময় ডেফিনেশন হিসেবে আইডেন্টিফাই করি আমরা। তো এই 5টা ডেফিনেশন রয়েছে যখন আমরা ফাজি সেট ম্যাথমেটিক্যালি আইডেন্টিফাই করার চেষ্টা করি। এবার আসি কি কি অপারেশন আমরা করতে পারি। অলরেডি কিছুটা হিন্টস তো আমরা পেলাম, সেট রিলেটেড অপারেশনই হবে। তো কমপ্লিমেন্টটাকে এখানে ওই যে আমি তোমাদের বলেছিলাম প্রেডিকেট লজিক অথবা প্রপোজিশনাল লজিক আমাদের লাগবে। তো যারা আমরা ডিসক্রিট ম্যাথে প্রপোজিশনাল লজিক করেছি আমরা জানি নটটাকে কিভাবে ইউজ করা, ওরকম এল এর মতোই হয় কিছুটা দেখতে। তো যেটা আমরা বলতে পারি মিউ অফ এর কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1 মাইনাস মিউ অফ এ। হাইট বের করা যায় এইচ অফ এ, ম্যাক্সিমাম এক্স বিলংস টু এ, মিউ অফ এ এক্স। তো এখানে প্রত্যেকটা আইডেন্টিফাই করে দেওয়া রয়েছে, ইন্টারসেকশন, ইউনিয়ন, বাউন্ডেড সাম, বাউন্ডেড ডিফারেন্স। একবার দেখে নাও পুরো চারটা, যেটা বুঝতে পারছো না কোশ্চেন করে নেবে। তো যে নোটটা পাঠাচ্ছিলাম সেখানে খালি ইন্টারসেকশন, ইউনিয়ন এগুলোই ছিল। তো এখানে আরো বেটার লিস্ট রয়েছে বলে এখান থেকেই বুঝিয়ে দিচ্ছি। জাস্ট ম্যাথমেটিক্যালি তোমার টার্মগুলোকে এখানে আইডেন্টিফাই করা ফাজি লজিকের কন্ট্রাস্টে, এর বাইরে কিছু না।
আচ্ছা, এবার আমরা এগিয়ে যাই সামনের দিকে। আরো কিছু তোমার অপারেশনস আমরা করতে পারি এখানে, সেগুলো দেখতে পাচ্ছি এক্সপোনেনশিয়েশন, লেভেল সেট, কনসেন্ট্রেশন আর ডিলেশন। এত ডিটেলস আমাদের সবসময় লাগবে না, জাস্ট আমাদের মেইন চারটে টার্ম ওগুলো দেখে ইন্টারসেকশন, ইউনিয়ন, তার সাথে সাথে ডিফারেন্স, এগুলোই মেইন ইম্পর্টেন্ট জিনিস, আর কমপ্লিমেন্ট। আর বাকিগুলো তুমি মনে রাখলেও রাখতে পারো, আর না রাখলেও খুব একটা চাপের কিছু নেই। তো মোটামুটি এই নোটটাই বেশ কনক্রিট নোট, এখান থেকেই তোমরা পড়বে, তার সাথে যে অ্যাসোসিয়েটেড টপিকগুলো পাঠিয়েছে ওগুলো একবার দেখবে। আর একটা পিপিটি টাইপের নোট পাঠিয়েছি, ওটা আরও বেসিকভাবে আলোচনা করা হয়েছে ফাজি লজিক। তো আমি কঠিন জিনিসটাই করিয়ে দেওয়ার চেষ্টা করছি, তো ওটা আরও ইজি মনে হবে, পারলে ওটা একবার পড়ে নেবে রেফারেন্স হিসেবে। তো মেম্বারশিপ ফাংশন নানা রকমের হয়, ট্রায়াঙ্গুলার, ট্রাপিজয়েডাল, গসিয়ান, জেনারেলাইজড বেল। তো এত ডিটেলস আমাদের লাগবে না। তো এখানে ফাজি রিলেশনশিপ নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করছি। রিলেশন মানে কার্ডিনালিটি। দেখো কি বলা রয়েছে, ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড হাউ টু ফাজি সাবসেটস আর ম্যাপড অন টু ইনটু রিলেশনশিপও কিন্তু আমরা পড়ে এসেছিলাম যখন আমরা তোমার ডিসক্রিট ম্যাথে সেট করেছিলাম, পুরো হাতে ধরে ধরে নোট লেখানো হয়েছিল তোমাদের। কি বলা রয়েছে, ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড হাউ টু ফাজি সাবসেটস আর ম্যাপড অন টু ইচ আদার টু অবটেইন আ ক্রস প্রোডাক্ট, ক্রস মানে কার্টেসিয়ান প্রোডাক্ট, consider the example of an air conditioning system. Air conditioning involves the delivery of air which can be warmed or cooled and have its humidity raised or lowered. তো তাই তো হয় যখন আমরা এয়ার কন্ডিশন মেশিন কলেজ অথবা বাড়িতে চালাই। তো যতটা দেখতে পাচ্ছি স্ক্রিনে, জাস্ট আবার রিডিং দাও, কোনো কোশ্চেন থাকলে করে নেবে। প্রথম দুটো প্যারা জাস্ট একবার একটু পড়ো। তো এখান থেকে এর উপর বেস করে আমরা এরকম একটা প্রেডিকশন চার্ট তৈরি করতেই পারি, এটা রিলেশনশিপ চার্ট বলতে পারি আমরা। নেক্সট টার্ম চলে আসে ফাজি প্যাচ কাকে বলে। দেখো ফাজি প্যাচ বলতে বোঝায়, বলাই রয়েছে বেসিক্যালি রুলসের উপর বেস করে ফাজি প্যাচ তৈরি করা হয়। এ ফাজি প্যাচ ইজ ডিফাইন্ড বাই আ ফাজি রুল। এ প্যাচ ইজ a mapping of two membership functions. It is a product of two geometrical objects, line segments, triangle, square, etc. তাহলে যখন দুটো তিনটে আমরা শেপ অথবা অবজেক্ট একসাথে মার্চ করি, তো সেই ক্ষেত্রে আমরা ফাজি প্যাচ সিস্টেম ইউজ করতে পারি। ঠিক আছে, প্রথম তিনটে প্যারা জাস্ট একটু রিডিং দিয়ে নাও, বুঝতে প্রবলেম হলে কোশ্চেন করে নেবে। অন্ধকার। তো এগোই সামনের দিকে। তো এবার একটু আগে যে নোটটা তোমাদের পাঠিয়েছি, এটা বেসিক্যালি নলেজ রিপ্রেজেন্টেশন অফ ফাজি সেট হিসেবে আমরা আইডেন্টিফাই করি। ফাজিফিকেশন অলরেডি তোমাদের পাঠিয়েছি, তাহলে তোমরা এখান থেকেও পড়তে পারো। ইনফারেন্স, ইঞ্জিন, ঠিক আছে। আর কম্পোজিশন মানেই হলো গিয়ে আমাদের
যে আরেকটা যেটা জেনেছিলাম রুল বেস, সেটাকে বলা হচ্ছে তোমার কম্পোজিশন, ইকুইভ্যালেন্ট নেম, আরেকটা হলো গিয়ে ডিফাজিফিকেশন। ঠিক আছে, তো এগুলো এখানে আইডেন্টিফাই করে দেওয়া রয়েছে। নলেজ বেস সিস্টেম, লিঙ্গুইস্টিক ভেরিয়েবল সব ডিটেলসে বলা রয়েছে। এত ডিটেলস আমাদের আসে না, প্রত্যেকটা এখানে অনেক ডিটেলসে আমি আইডেন্টিফাই করেছি, তো এত ডিটেলস লাগবে না, যেহেতু ওভারভিউ সিলেবাস। ফাজি কন্ট্রোল ডিরেক্টলি তোমাদের সিলেবাসে নেই, লাগবে না। তো এই নোটটা এটাই ডিফাইন করে আমাদের। প্যারালালি বাকি নোটগুলো একটু বলে দেওয়ার চেষ্টা করি, যেগুলো আরও সাপোর্ট করেছিলাম। তো এই বইটা তো দেখতেই পাচ্ছ কত পেজ। তো তোমরা যেটা করবে, এই বইটাতে যে ফাজি, আমি যে টপিকগুলো একটু বলে দিচ্ছি, চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2, এই দুটো চ্যাপ্টার একটু দেখবে। তো দেখে এখানে বেশ কিছু, তোমার যেহেতু ফাজি মানে সেটের উপরে কাজ করতে গেলে ভ্যালু রেঞ্জটা 0 আর 1 এর মধ্যে বিলং করছে, তো এখানে ফাজি সেট থিওরি আর ফাজি লজিক থিওরি এর মধ্যে বেশ কিছু ম্যাথ রয়েছে এক্সাম্পল, আর থিওরিগুলো প্রুফ হয়েছে। থিওরি প্রুফ মানে এই যে থিওরিগুলো দেখলাম এগুলোই প্রুফ, খালি সিম্বলগুলো একটু চেঞ্জ হয়েছে। তোমরা অলরেডি এগুলো ডিসক্রিট ম্যাথ, ডিজিটাল ইলেকট্রনিক্স, অ্যালজাবরা সব জায়গায় করে এসেছো। তো চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2টা এই বই থেকে একবার একটু দেখে নেবে। যদি কোনো ফার্দার কোশ্চেন থাকে আমাকে তোমার আগামীকালের ক্লাস সকালে, আজকে একটু সবাই দেখে নেবে, আগামীকাল সকালের ক্লাসে এবং শুক্রবারের ক্লাসে করে নেবে। তো এই দুটো ক্লাস আমাদের ফিক্সড। এই দুটো ক্লাসে নট অনলি খালি প্রোলগ হবে, থিওরি রিলেটেড যার যা কোয়েশ্চেন আছে, বিশেষ করে সিআই কোয়েশ্চেন সলভ করতে গিয়ে, কলেজে ধরো তোমাদের ক্লাস হচ্ছে, টিচার কোনো এক্সট্রা ম্যাথ করিয়েছেন, কারণ দেখো সিলেবাস যেহেতু খালি ওভারভিউ হিসেবে তোমাদের বলে দেওয়া রয়েছে, এই জন্য আমরা টিচাররাও কনফিউজড যে কোথা দিয়ে পড়াবো। তো সেখানে দাঁড়িয়ে আমি বিটেক এমসি এত বছর ধরে পড়াচ্ছি, ওদের যে তোমার সিআই এর সিলেবাস রয়েছে সেখানে ইউজিসি যে টপিকগুলো বলে দিয়েছে সেগুলো দিয়েই বেসিক্যালি আমি তোমাদের কোর্স শেষ করার চেষ্টা করেছি, এবং লাস্ট 2-3 বছরে দেখেছি কোয়েশ্চেন বেসিক্যালি ওর মধ্যে মোরাললেস সিলেক্টেড হচ্ছে। তারপরেও তোমাদের এক একটা কলেজে অনেক সময় নানা রকমের এক্সট্রা ম্যাথ করানো হয়েছে, কিছু অ্যালগোরিদম করানো হয়েছে, কারণ এআই বা সিআই ভার্স টপিক। তো জাস্ট আমরা 20% সিলেবাসে পেয়েছি তার। তো সেগুলো, কারণ এইসব টিচাররা অনেক সময় কোয়েশ্চেন করবেন, তো কোয়েশ্চেন পেপার তার সাথে টিচাররা কলেজে যা যা করিয়েছেন, যেগুলো বুঝতে পারোনি সেগুলোর সেট তৈরি করে এই দুটো ক্লাসে আমাকে যা যা কোয়েশ্চেন আছে করে নেওয়ার চেষ্টা করবে। তাহলে এতদিন ধরে আমি যে নোটগুলো দিলাম নিজের তৈরি করা এবং বুকস, তার সাথে সাথে কোয়েশ্চেন পেপার, কলেজে যা করানো হয়েছে, এগুলো সব থেকে যা যা কোয়েশ্চেন যার যা অ্যারাইজ করছে, কালকের ক্লাস, এবং কালকে সকালেই ক্লাস হবে 8টা থেকে, কালকে যেহেতু কলেজ আছে 8টা দিয়ে ক্লাস শুরু হবে, এবং শুক্রবার বিকেল 5টা দিয়ে ক্লাস নেবো আমি, 8টা অবধি চলবে। তো এই দুটো ক্লাসে থিওরি রিলেটেড যার যেখানে সমস্যা রয়েছে আমার সাথে শেয়ার করবে, যেটা ধরো আরও হাতে ধরে বোঝানো দরকার আমাকে আইডেন্টিফাই করে দেবে, আমি করিয়ে দেবো দরকার হলে, কোনো অসুবিধা নেই। কোনো অ্যালগোরিদম যদি বুঝতে সমস্যা হয়, কোনো ম্যাথ যদি বুঝতে সমস্যা হয়, আমার সাথে শেয়ার করে নেবে। কারণ আবারও বলছি, যেহেতু পুরো জিনিসটাই রিসার্চ বেস সাবজেক্ট, এবং টিচাররাও কনফিউজ, যেহেতু ইউনিভার্সিটি সিলেবাসে প্রিসাইসলি বলেই দেয়নি যে এই টপিকগুলো পড়াও, তো সেখানে দাঁড়িয়ে এটা কনফিউশন সব কলেজে রয়েছে যে কতটা আদৌ পড়াবো আমরা। তো সেখানে দাঁড়িয়ে যতটা যা টিচারদের সাথে আলোচনা করে, ইউজিসি সিলেবাস দেখে, অন্যান্য স্ট্রিমের সিলেবাস দেখে আমার মনে হয়েছে আমি সেগুলোই করিয়ে দিলাম। এর সাথে প্যারালালি তোমরা টিচাররা যা যা তোমাদের কলেজে করিয়েছেন, যে কলেজে যা ক্লাস হয়েছে, আর কোশ্চেন পেপার সলভ করতে গিয়ে যেগুলো আটকেছে, বিশেষ করে লাস্ট 2 বছরের কোশ্চেন পেপার কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবার আবার ওখান থেকেও রিপিট হবে। তো করতে গিয়ে যেগুলো আটকাচ্ছে, যেগুলো বুঝতে পারোনি, আমার সাথে কালকের ক্লাস থেকে তোমরা শুরু করবে। তাহলে সবার আগে আমরা সেগুলো সলভ করব, যার যেখানে ডাউট রয়েছে, তারপরে আমরা প্রোলগ শুরু করব। তো কালকের ক্লাসটা প্রোলগের আরও কিছু বেসিক ফান্ডা আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। আমার আর 3টে ক্লাস প্রোলগের লাগবে। যদি এই সপ্তাহে ক্লাস দিতে একান্তই না পারি, তাহলে শুক্রবারের ক্লাসে প্রোলগের বাকি থিওরি পার্টটা আমি শেষ করবো, দেন একটা ক্লাসে তোমাদের কোয়েশ্চেন পেপারগুলো আমি সলভ করে দেবো। আর যদি এই সপ্তাহে একটা এক্সট্রা ক্লাস দিতে পারি, ইফেলস নিয়েই আলোচনা করছি, তাহলে মাঝখানে যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমরা, মানে কালকের ক্লাস বাদ দিয়ে এবং শুক্রবার ক্লাসের আগে যদি কোনো ক্লাস দিতে পারি, সেই ক্লাসে আমরা প্রোলগের বাকি পার্টটা শেষ করে নিই। শুক্রবার ক্লাসে আমি তোমাদের কোয়েশ্চেন পেপার সলভ শুরু করব। নেক্সট সপ্তাহ থেকে অফিসিয়ালি তোমাদের আর কোনো ক্লাস থাকছে না, যদি একমাত্র জেকার ক্লাস কিছুটা কন্টিনিউশন করব আগের দিন অবধি, মানে 29 তারিখ অবধি। কারণ জেকার অনেকটাই পার্ট, এগুলো যেটা জাস্ট কম্পিটিটিভ এক্সাম, এটা তার আমাদের পরীক্ষা না যে আমাদের প্রচুর পড়তে হবে। তো এই জন্য এটা 29 তারিখ অবধি আমি কন্টিনিউশন করবো, যতটা প্র্যাকটিসে থাকবে তোমাদেরই লাভ। তো সেখানে দাঁড়িয়ে
আমাদের 6 সেমিস্টার অনার্সের ক্লাস এই সপ্তাহে শেষ হবে। তো যার যা সমস্যা যেখানে যা রয়েছে, আবারও বলছি, সেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হোক, মাল্টিমিডিয়া হোক, এমবেডেড সিস্টেম হোক, অথবা আমাদের সিআই হোক, অটোমাটা হোক, আমার এই সপ্তাহের মধ্যে তোমরা সলভ করাবে। আর তার সাথে সাথে যেহেতু অটোমাটার টিচারকে আমাকে টাকা দিতেই হচ্ছে, আমি যেটা আগে বলবো, কোশ্চেন পেপার সলভ ওনাকে দিয়ে চেষ্টা করাও, নাহলে উনি ফাঁকি দেওয়ার সুযোগ পাবেন। একান্তই যদি না করান অথবা বুঝতে না পারো, আমি করিয়ে দেবো। আর অফিসিয়ালি নেক্সট সপ্তাহ থেকে তোমাদের ক্লাস থাকছে না, কিন্তু তার মানে আমি সরে যাচ্ছি তা না। আবারও বলছি, পরীক্ষার আগের দিন অবধি থাকবো। তো সেখানে দাঁড়িয়ে যদি এক্সট্রা ক্লাসও লাগে, আমাকে আগে থেকে গ্রুপে জানালে আমি তোমাদের এক্সট্রা ক্লাসও দিয়ে দেবো। আর পার্সোনালি যদি তোমাদের কোনো সমস্যা থাকে, সেটাও তো আমি যেভাবে বললাম আমার সাথে শেয়ার করে নেবে। ঠিক আছে? তাহলে অফিসিয়ালি আমাদের থিওরি আজকেই শেষ করে দিলাম। এবার তোমাদের পড়াশোনা শুরু। যার যেটা যেভাবে যা ডিরেকশন দেওয়া হলো, তোমরা অলরেডি 5টা সেমিস্টারও দিয়ে এসেছো, সেভাবে নিজেদের প্রিপেয়ার করো। আর কালকে থেকে কিন্তু প্রোলগের প্র্যাকটিক্যাল পার্টটা শুরু হবে, অবশ্যই অ্যাটেন্ড করবে। যদি ফার্দার কারো কিছু বলার থাকে বলতে পারো, আর নাহলে লিভ করে যেতে পারো, ক্লাস শেষ। হ্যালো স্যার। এই অঙ্কনা, দাঁড়াও 1 মিনিট। বলো, কি বলছো? 1 মিনিট দাঁড়াও তো, 1 মিনিট 1 মিনিট। স্যার, স্পিকারটা কাজ করছে না। এবার বলো তো। স্যার 1 মিনিট দাঁড়াও, এই স্পিকারটা এত সমস্যা করছে না। বলো, এবার বলো। স্যার হ্যাঁ বলো, কি বলবে? দাঁড়াও, আমার স্পিকারটা একটু সমস্যা করছে, বলো। হ্যাঁ স্যার, বলছিলাম ধুর যে ব্যানা। আচ্ছা, অটোমাটা এমনিই বলো। সিলেবাসটা শেষ হয়ে গিয়েছে, কিন্তু দেবাশিস স্যারকে কোয়েশ্চেন পাঠাচ্ছি স্যার। দাঁড়াও, আর শুনতে পাচ্ছি না। 1 মিনিট দাঁড়াও, আমি স্পিকারটা একটু ফিক্সড করে নি, সমস্যা করছে। হ্যাঁ স্যার, বলছিলাম দেবাশিস স্যার অটোমাটা সিলেবাস শেষ করে এই দিয়েছে, আবার এত কিন্তু স্লো, দাঁড়াও তো। 1 মিনিট, লাস্ট মোমেন্টে এসে ঝামেলা করছে। তো ভালোবাসছে, কথা এত শোনাচ্ছ কেন? বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে দেবাশিস স্যার আমাদের সিলেবাস শেষ করে দিয়েছে, কিন্তু ইয়ারের কিছু কোয়েশ্চেন আমরা পারছি না, স্যারকে বলছি কিন্তু স্যার রেসপন্স করছে না। আচ্ছা ঠিক আছে, তুমি ওগুলো তোমরা স্যারকে গ্রুপে আজকে শেয়ার করে দাও, আমি স্যারকে বলে দিচ্ছি। আর তারপর যদি উনি আজকের মধ্যে ব্যবস্থা না করেন, আমি কালকে করে দেবো। ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক আছে। আর কি প্রবলেম? যার যা প্রবলেম আছে শেয়ার করো। আর তোমরা যে আমাকে যে যেগুলো সলভ করতে দিয়েছিল অলরেডি, আরেকবার গ্রুপে পেস্ট করো, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে। ওকে স্যার। আর ভাইবার জন্য কিন্তু ভালো করে বলছি, মাল্টিমিডিয়ার আমাকে একটু থিওরি পরীক্ষার আগে, প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে নক করো। আমি তোমাদের প্রোলগ এবং মাল্টিমিডিয়ার কিছু ভাইবার কোশ্চেন দিয়ে দেবো, সেগুলো একটু ভালো করে পড়ে যাও। আশা করছি ওর ভিতর থেকে কোশ্চেন পাবে। আর আবারও বলছি, মাল্টিমিডিয়ার কোশ্চেন দেখেছো তোমরা, কিন্তু মাঝে মাঝে কিছু অ্যানালাইটিক্যাল কোশ্চেনও কিন্তু প্রত্যেক বছর এসেছে। তো সেগুলো করতে গিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, এই জন্য ওই রেফারেন্স বইটা দিয়েছিলাম, ওই বই থেকে কিন্তু প্রচুর কোশ্চেন সিলেক্ট হয়েছে। আর বেসিক পুরো সিলেবাসটা আমার নোটে পেয়ে যাবে, তো দুটো মিলিয়ে কিন্তু তোমাদের পড়তে হবে। মাল্টিমিডিয়া ক্ষেত্রে কিন্তু বারবার আমি বইটা একটু জোর দিয়েছি, তো সেটা কিন্তু ভুললে চলবে না। আর যারা কোশ্চেন পেপার সলভ করেছো মাল্টিমিডিয়া, তারা কিন্তু দেখতেই পেয়েছো অ্যানালাইটিক্যাল কোশ্চেন হয়েছে কিন্তু অনেক। তো যারা করনি, আমি এখনও বলবো অ্যাটলিস্ট মাল্টিমিডিয়া, অটোমাটা আর সিআই, এই তিনটের কোশ্চেন পেপার কিন্তু সলভ করা কিন্তু অতীব জরুরি। প্রচুর কোশ্চেন ওখান থেকে রিপিট হয়, এবং ওই ধরনের কোশ্চেন কিন্তু এই বছর হবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং গল্প লেখার ব্যাপার, কিন্তু আহ, অতটা তুমি কোশ্চেন পেপার সলভ না করলেও চলবে, কিন্তু তারপরেও আমি সাজেস্ট করবো কোশ্চেন সলভ করো, কারণ তোমরা এর আগের সেমিস্টারগুলোতেও দেখেছো প্রচুর উপকার হয় কিন্তু এই কোশ্চেন পেপার সলভে। আর লাস্ট সেমিস্টারটা কেন বন্ধ থাকবে খালি? অবশ্যই চেষ্টা করো। আর বিবেকানন্দ কলেজের জন্য কিন্তু আবারও ওয়ার্নিং দিচ্ছে, গত বছর কিন্তু প্রচুর ছেলেমেয়েরা সাপ্লি খেয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে। তো সেখানে দাঁড়িয়ে টেকেন ফর গ্রান্টেড নিও না। আর তার আগের বছর অদ্ভুতভাবে মাল্টিমিডিয়াতে প্রচুর সাপ্লি রয়েছে। তো যেটা অন্য সেমিস্টারও হয়নি থিওরিতে, কিন্তু এই সেমিস্টারে কিন্তু মাল্টিমিডিয়া, মানে লাস্ট 2-3 বছর দেখা গেছে ট্রেন্ড, তোমার মাল্টিমিডিয়া এবং তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিন্তু প্রচুর সাপ্লি রয়েছে মার্কেটে। তোমাদের অনেক সিনিয়র কিন্তু এই বছরও তোমাদের সাথে পরীক্ষা দেবে, পরীক্ষার হলে গিয়ে দেখতে পারবে। তো সেখানে দাঁড়িয়ে মানে কোনো কিছু গ্রান্টেড নেবে না, ভালো করে পড়াশোনা করো। একটা বছর নষ্ট হয়ে গেলে কিন্তু চাকরির বাজারও অনেক ঝুলে যাবে, হায়ার স্টাডিও কিন্তু ঝুলে গেল, বন্ধু বান্ধব এগিয়ে যাবে, তুমি কিন্তু পিছিয়ে পড়ে গেলে, সব দিক থেকে পিছিয়ে পড়ে গেলে। তো ভয় বলো, থ্রেড বলো, যাই বলো না কেন,
স্পষ্টভাবে বলে দিচ্ছি, আজকে 17 তারিখ, হিসেব মতো কিন্তু আর 15টা দিন বাকি আছে পড়ার জন্য। যার যতটা সাধ্য আছে পড়াশোনা করো, ডেলি 8 ঘন্টা 10 ঘন্টা যতটা সময় পড়া দরকার পড়ো, নিজেদেরকে প্রিপেয়ার্ড করো। ঠিক আছে, আর যদি কিছু বলার না থাকে অফিসিয়ালি বিদায়, কালকে থেকে প্র্যাকটিক্যালে দেখা হবে। আর যার যা সমস্যা বললাম, যেভাবে ডিরেকশন দিলাম সেভাবে ফলো করো, তাহলেই হবে।